আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শ্রম বাজার অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল সম্পর্কে জানব। তো শ্রম বাজারের শ্রমের চাহিদা এবং শ্রমের যোগান এবং শ্রমের যোগানের সাথে ভারসাম্য, এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট টপিকস। সেই সাথে শ্রমের যোগান রেখাটা এককভাবে ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিকস। এখান থেকেই শুধু শ্রমের যোগান রেখা দিয়েই একটা সৃজনশীল হয়। তো এই শ্রমের যোগান রেখা থেকে কিভাবে সৃজনশীল হয় সেই সৃজনশীলটি আজকে আমরা সলভ করব। তো আমাদের এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, অর্থাৎ একটা তালিকা দেওয়া আছে মজুরির পরিমাণ প্রতি ঘন্টায় এবং শ্রমের যোগানের পরিমাণ দেওয়া আছে। তো আমাদের প্রথম যে প্রশ্নটি থাকতে পারে সেটা হলো যে উদ্দীপকের আলোকে শ্রমের যোগান রেখা আঁকো। তো আমরা জানি মজুরি যত বাড়ে শ্রমের যোগানও তত বাড়ে। মজুরির সাথে শ্রমের যোগানের একটা সম্পর্ক আছে। তো মজুরির সাথে শ্রমের যোগানের সম্পর্ক হলো ধনাত্মক। মজুরি যত বাড়ে শ্রমের যোগানও তত বাড়ে। এই জন্য শ্রমের যোগান রেখাটা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয়। তবে ব্যতিক্রম হলো যে শ্রমের যোগান রেখা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হলেও এক সময় আবার পেছন দিকে বেঁকে যায়, অর্থাৎ পশ্চাৎগামী হয়। তো এটাকে বলে পশ্চাৎগামী শ্রমের যোগান রেখা। তাহলে শ্রমের যোগান রেখা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হলেও কোনো এক সময় পশ্চাৎগামী হয়। তো আমাদের এখানে দেওয়া আছে মজুরির পরিমাণ, সেই সাথে শ্রমের যোগান দেওয়া আছে। তো আমাদের উদ্দীপকে বা আমাদের পরীক্ষার প্রশ্নপত্রে যেরকম তালিকা দেওয়া থাকবে আমাদের শ্রমের যোগান রেখাটাও সেরকম হবে। যদি শুধু ঊর্ধ্বগামীর তালিকা দেওয়া থাকে তাহলে শুধু ঊর্ধ্বগামী হবে, যদি পশ্চাৎগামী হওয়ার তালিকা দেওয়া থাকে তাহলে পশ্চাৎগামী হবে। তো আমরা দেখি আমাদের এখানে যে উদ্দীপক দেওয়া আছে সেই উদ্দীপকের প্রেক্ষিতে শ্রমের যে যোগানের পরিমাণগুলো দেওয়া আছে সেখান থেকে আমরা যদি শ্রমের যোগান রেখা আঁকি তাহলে সেই রেখাটা কীরকম হয়। তো আমরা জানি কি অর্থনীতির প্রতিটা চিত্রের ক্ষেত্রে যার রেখা আঁকতে বলে তার সংখ্যামানগুলো আমরা কোন দিকে দেখাই, তার সংখ্যামানগুলো আমরা লম্ব অক্ষে দেখাই। যেমন মোট উৎপাদন রেখা আঁকতে বললে মোট উৎপাদনের মানটা উপরে দেখাই, প্রান্তিক উৎপাদন হলে প্রান্তিক উৎপাদনের মানটা উপরের দিকে অর্থাৎ লম্ব অক্ষের দিকে দেখাই, উপযোগের ক্ষেত্রে উপযোগগুলো লম্ব অক্ষের দিকে দেখাই, ব্যয়ের ক্ষেত্র ব্যয়ের পরিমাণগুলো লম্ব অক্ষের দিকে দেখাই। কিন্তু শ্রমের চাহিদা এবং শ্রমের যোগান রেখাটা ওই যে দাম এবং চাহিদার সাথে সম্পর্কিত শুধু চাহিদা রেখা এবং যোগান রেখা যেরকম, ঠিক শ্রমের চাহিদা রেখা এবং শ্রমের যোগান রেখাটাও একইভাবে সম্পর্কিত। অর্থাৎ যদিও আমরা শ্রমের যোগান রেখা আঁকছি, এখানে শ্রমের যোগানের পরিমাণটা কিন্তু আর লম্ব অক্ষে দেখাবো না, শ্রমের যোগানের পরিমাণটা আমাদেরকে ভূমি অক্ষেই দেখাতে হবে। তো আমাদের যদি শ্রমের চাহিদা রেখাও আসে তবুও আমাদের শ্রমের চাহিদা রেখার পরিমাণটা ভূমি অক্ষে দেখাতে হবে, এটা মনে রাখতে হবে। চাহিদা এবং যোগান সে যে কিছুরই হোক, চাহিদা এবং যোগান যদি দেখাতে বলে বা চাহিদা এবং যোগান রেখা যদি আঁকতে বলে তাহলে চাহিদা এবং যোগানের মানগুলো আমরা সবসময় ভূমি অক্ষে দেখাবো। তাহলে এখানে যেহেতু মজুরি দেওয়া আছে আর শ্রমের যোগান দেওয়া আছে, আমাদেরকে শ্রমের যোগান রেখা আঁকতে বলছে। তাহলে যোগান যেহেতু, তাহলে এই যোগানের মানগুলো আমাদেরকে কোন দিকে দেখাতে হবে, ভূমি অক্ষের দিকে দেখাতে হবে। তাহলে এটা হলো আমাদের ভূমি অক্ষ আর এইটা হলো আমাদের লম্ব অক্ষ। তাহলে ভূমি অক্ষের দিকে আমরা কি দেখাবো, শ্রমের যোগান। ভূমি অক্ষের দিকে আমরা দেখাবো শ্রমের যোগান। শ্রমের যোগানকে আমরা কি দিয়ে প্রকাশ করি, SL দ্বারা, সাপ্লাই অফ লেবার। আর এই দিকে দেখাবো আমরা কি, এই দিকে দেখাবো আমরা মজুরির পরিমাণ। এই লম্ব অক্ষের দিকে দেখাবো মজুরির পরিমাণ। মজুরি কত, 25, 40, 60, 75, 100। তার মানে 25 থেকে শুরু করে 100 পর্যন্ত আছে। তাহলে আমরা কত ব্যবধান করে ধরতে পারি, আমরা যদি 20 ব্যবধান করে ধরি বা 10 ব্যবধান করে ধরি তাহলে সবচেয়ে বেটার হয়। 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, এই রেখাটা আরেকটু বড় করে নেই তাহলে এখানে হয়ে যাবে। তাহলে আমরা কত করে ধরব, এই যে 10, এখানে ধরলাম 20, এখানে 30, 40, 50, 60, 70, 80, 90 আর 100। তাহলে এটা একটু উপরে লিখি, এই ওয়াইটাকে উপরে লিখে দিলাম। তো যত ছোট আকারে ধরা যায় তত ভালো। আমরা 20 করেও ধরতে পারতাম, 20, 40, 60, 80, 100 এভাবেও ধরতে পারতাম। তখন আমাদের 25 সংখ্যা মানটা দেখানোর ক্ষেত্রে, 75 সংখ্যা মানটা দেখানোর ক্ষেত্রে একটু অসুবিধার সৃষ্টি হতো, কিন্তু আঁকতে পারতাম, কোনো অসুবিধা ছিল না। তো এবার ভূমি অক্ষে দেখাবো শ্রমের যোগান। তো শ্রমের যোগান 16 থেকে শুরু, 18তে গিয়ে 24-এ গিয়ে শেষ, 24টা হলো মাঝখানে। তাহলে 16, 20, 24, 20, 18 অর্থাৎ সর্বোচ্চ সংখ্যা হলো 24। তাহলে 20 আছে, 24 আছে, 16 আছে। তাহলে আমরা কত করে ধরলে সবচেয়ে ভালো হয়, সবচেয়ে ভালো হয় দেখো 4, 8, 12, 16,
20 আর এই যে 24 যদি ধরি, তাহলে যেভাবে ধরলে সুবিধা হবে সংখ্যামানগুলো বসানোর ক্ষেত্রে আমরা সেভাবেই ধরবো। তুমি চাইলে 5 করে ধরতে পারতা, তুমি চাইলে 2 করে ধরতে পারতা, আরও চিত্রটা বড় করে নিতে পারতা, কোনো অসুবিধা নেই, তুমি যদি আঁকতে পারো সমস্যা নেই। তা আমি দেখলাম যে এখানে 16, 20, 24, 20 সবগুলো 4 দ্বারা বিভাজ্য সংখ্যা, তার মানে জন্য 4 ডিস্টেন্সটা নেওয়াটাই সবচেয়ে বেটার। 4, 8, 12, 16, 20, 24 আর একটা আছে 18, সেটা আমরা মাঝামাঝিতে বসাই দিতে পারবো। তাহলে দেখো, প্রথম মজুরি যখন 25 তখন শ্রমের যোগান হলো 16, তাহলে মজুরি 25 টাকা, এটা হলো 20 টাকা, এটা হলো 30 টাকা, তাহলে মজুরি 25 হলো ঠিক মাঝখানে। তাহলে আমরা কি করি, এখান থেকে একটা রেখা এদিকে টেনে দিই, এখান থেকে একটা রেখা এদিকে টানি, তখন শ্রমের যোগান কত 16, তা 16 কোথায়, যে এখানে, তাহলে এখান থেকে এই দিকে দাগ টানি, দুই দিক থেকে আমরা স্কেল বসাই, দুটো দাগ টানবো, তাহলে এই দিক থেকে একটা আর এই দিক থেকে একটা, তাহলে এই যে এখানে একটা বিন্দু পাইলাম, এটার নাম দিলাম, একটা যে কোনো নাম দিতে পারি, দিলাম এ। এরপরে 40, তো 40 কোথায়, এখানে, তো যখন 40 তখন কত দেওয়া আছে, যখন 40 তখন দেওয়া আছে 20, 20 হলো এখানে, এই যে আমরা দ্বিতীয় বিন্দুটাও পেয়ে গেলাম, তাহলে এটার নাম দিলাম কি, বি। এরপরে কত দেওয়া আছে, 60, 60 কোথায়, এই যে এখানে, তাহলে মজুরি যখন 60 তখন শ্রমের যোগানের পরিমাণ কত, 24, তাহলে 24 হলো এখানে, তাহলে এখান থেকে এই যে পেয়ে গেলাম, এটার নাম দিলাম আমরা সি। এরপরে 75, তাহলে 60, 70, 80, 75 হলো এর মাঝখানে, তাহলে মজুরির পরিমাণ যখন 75 টাকা তখন শ্রমের যোগান কত, আগে ছিল 24, এবার হয়ে গেছে 20, অর্থাৎ এই যে এখানে, তাহলে শ্রমের যোগান কিন্তু এবার কমে গেছে, তাহলে এই যে এই জায়গায় আসলো, এটা পাইলাম ডি। এরপরে মজুরি হলো 100 টাকা, তা মজুরির পরিমাণ যখন 100 টাকা তখন শ্রমের যোগান কত, শ্রমের যোগান হলো 18, 100 টাকা মজুরিতে শ্রমের যোগান হলো 18, তো এটা হলো 16, এটা হলো 20, তাহলে 18 কি এর মাঝামাঝিতে, তাহলে এই বরাবর আমার একটা দাগ হবে, এইটার নাম দিলাম ই। তাহলে কোন বিন্দুর পরে কোন বিন্দু পেয়েছি, ধারাবাহিকভাবে আমরা বিন্দুগুলো এখন যোগ করব। তাহলে প্রথম বিন্দু পেয়েছি কি এ, তারপরে পেয়েছিলাম কি বি, তারপরে পেয়েছি সি, তাহলে এই যে এ, বি এবং সি যোগ করে দিলাম। সি এর পরে কি পাইলাম, ডি, তারপরে পাইলাম ই, তাহলে সি এর পরে এই যে ডি আর তারপরে পেলাম ই, এই যে ই যোগ করে দিলাম, ই যোগ করে দিলাম। তাহলে এইটাই হলো আমার শ্রমের যোগান রেখা SL। তাহলে আমরা প্রথমে কি দেখলাম, যে মজুরি যত বাড়ে শ্রমের যোগানও বাড়ে, মজুরি বেড়ে 40 হলো, শ্রমের যোগান বেড়ে 20 হলো, মজুরি বেড়ে 60 হলো, শ্রমের যোগান বেড়ে 24 হলো, তাহলে মজুরি যত বাড়ছে শ্রমের যোগানও তত বাড়ছে। তাহলে প্রথম দিকে শ্রমের যোগান রেখাটা ঊর্ধ্বগামী, কিন্তু এরপরে মজুরি যত বাড়লো শ্রমের যোগান কমে গেল, তখন শ্রমের যোগান রেখাটা এই যে পশ্চাৎ দিকে বেঁকে গেল। তো আমার প্রথমে কিন্তু বলছে যে শুধু শ্রমের যোগান রেখা অঙ্কন করো, তাহলে আমরা কি আঁকতেছি, শুধু শ্রমের যোগান রেখাটা আঁকবো। তাহলে শ্রমের যোগান রেখাটা যে আঁকলাম, এই হলো শ্রমের যোগান রেখা। এবার আমরা এই শ্রমের যোগান রেখার বর্ণনা করব, চিত্রের জাস্ট বর্ণনা দিব। তো বর্ণনা কিভাবে করব, চিত্র ভূমি অক্ষে শ্রমের যোগান, লম্ব অক্ষে মজুরির পরিমাণ দেখানো হয়েছে। শ্রমের যোগান যখন 25, মজুরি যখন 25, শ্রমের যোগান হলো 16, যা এ বিন্দু দ্বারা নির্দেশিত। এরপরে মজুরি পরিমাণ বেড়ে 40 হলে শ্রমের যোগান বেড়ে 20 হয়, যা বি বিন্দু দ্বারা নির্দেশিত। মজুরি পরিমাণ বেড়ে 60 হলে শ্রমের যোগান বেড়ে 24 হয়, যা সি বিন্দু দ্বারা নির্দেশিত। এরপরে মজুরি পরিমাণ বেড়ে যখন 75 হয় তখন শ্রমের যোগান কমে 20 হয়, যা ডি বিন্দু দ্বারা নির্দেশিত। পরবর্তীতে আবারও মজুরি বেড়ে 100 টাকা হলে শ্রমের যোগান কমে 18 একক হয়, যা ই বিন্দু দ্বারা নির্দেশিত। এই এ, বি, সি, ডি এবং ই বিন্দু যোগ করে আমরা যে রেখা পাই, এটাই হলো শ্রমের যোগান রেখা। এভাবে আমরা রেখাটা আঁকবো আর বর্ণনা করব। এবার আমরা দ্বিতীয় কোশ্চেনটা দেখি। দ্বিতীয় কোশ্চেনটা কি দেওয়া আছে, যে শ্রমের যোগান রেখার আকৃতি ব্যাখ্যা করো, অথবা শ্রমের যোগান রেখা পশ্চাৎগামী হয় কেন ব্যাখ্যা করো। তাহলে আমাদেরকে কি করতে হবে, এই যে তালিকা দেওয়া আছে এখান থেকে আমাদেরকে শ্রমের যোগান রেখা আবার আঁকতে হবে। তাহলে আমাদের এখানে আঁকা আছে, এটাই কিন্তু 2 নং প্রশ্নের উত্তর। শ্রমের যোগান রেখা আঁকা আছে, আঁকার পরে আমরা কি দেখতে পাচ্ছি, যে শ্রমের যোগান রেখা প্রথম দিকে বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হচ্ছে, পরে পেছনের দিকে বেঁকে যাচ্ছে। তো এটাই বলছে যে শ্রমের যোগান রেখাটার আকৃতিটা ব্যাখ্যা করতে বলছে, অথবা বলাই থাকতে পারে যে শ্রমের যোগান রেখা পশ্চাৎগামী হয় কেন ব্যাখ্যা করো। তাহলে চিত্রটা আঁকার পরে ব্যাখ্যা করার বিষয়, তাহলে আমরা কিভাবে ব্যাখ্যা করব। তাহলে শুরুতেই আমরা শ্রমের যোগান রেখাটা যে আঁকছি সেই আঁকার ইয়েটাই ব্যাখ্যা করব, যেভাবে বর্ণনা করতে হয় সেটাই ব্যাখ্যা করব বা সেটাই বর্ণনা করব। যে চিত্রে ভূমি অক্ষে শ্রমের যোগান, লম্ব অক্ষে মজুরি পরিমাণ দেখানো হয়েছে। মজুরি পরিমাণ যখন 25 তখন শ্রমের যোগান 16,
এরপরে মজুরি বেড়ে 40 হলে শ্রমের যোগানও বেড়ে 20 হয়, যা বি বিন্দু দ্বারা নির্দেশিত। এরপরে মজুরি বেড়ে 60 হলে শ্রমের যোগান বেড়ে 24 হয়, যা সি বিন্দু দ্বারা নির্দেশিত। এরপরে মজুরি বেড়ে যখন 75 হয় তখন শ্রমের যোগান কমে 20 হয়। পরবর্তীতে আরও মজুরি বেড়ে গিয়ে যখন 100 একক হয় বা 100 টাকা হয় তখন শ্রমের যোগান আরও কমে গিয়ে 18 একক হয়। তো প্রথম দিকে মজুরি যত বাড়ে শ্রমের যোগানও তত বাড়ে, তাই প্রথম দিকে শ্রমের যোগান রেখাটা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয়। এরপরে পরবর্তীতে যখন আরও মজুরি বৃদ্ধি পায়, অধিক হারে যখন মজুরি বৃদ্ধি পায় তখন শ্রমের যোগান না বেড়ে বরং শ্রমের যোগান আরও হ্রাস পায়। এই জন্য এই শ্রমের যোগান রেখাটা প্রথম দিকে বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হলেও পরে পশ্চাৎগামী হয়। তো তার কারণ কি? তার কারণ হলো যে মজুরি যত বাড়ে শ্রমের যোগান তত বাড়ে। মজুরির সাথে শ্রমের যোগানের সম্পর্ক হলো ধনাত্মক। এই জন্য প্রথম দিকে মজুরি যত বৃদ্ধি পায় শ্রমের যোগানও তত বৃদ্ধি পায়। কিন্তু মজুরি বেড়ে যখন অধিক হারে বাড়ে তখন শ্রমের যোগান না বেড়ে বরং শ্রমের যোগান হ্রাস পায়। তার কারণ হলো যে একজন শ্রমিক পর্যাপ্ত পরিমাণে শ্রম দেওয়ার পরে তার বিশ্রামের প্রয়োজন হয়। বিশ্রামের ইউটিলিটি কখনো টাকার মাধ্যমে পরিমাপ করা যায় না, অর্থাৎ বিশ্রামের উপযোগ কখনো টাকা দিয়ে পরিমাপ করা যায় না। বিশ্রামের উপযোগ হলো এমন একটা বিষয় যেটা কখনো আমরা টাকা দিয়ে কিনতে পারি না। তো এই জন্য যখন অধিক হারে মজুরি বৃদ্ধি পায় তখন শ্রমিকরা বেশি শ্রম না দিয়ে তখন বিশ্রাম নেওয়ার চিন্তা করে। এই জন্য যখন অধিক হারে মজুরি বেড়ে যায় তখন শ্রমের যোগান না বেড়ে বরং শ্রমের যোগান আরও কমে যায়, অর্থাৎ শ্রমের যোগান বৃদ্ধি না পেয়ে শ্রমের যোগান হ্রাস পায়। এই জন্য শ্রমের যোগান রেখাটা পশ্চাৎগামী হয়। বিষয়টাকে এভাবে বোঝা যায়, ক্লিয়ার, যে ধরো একজন মানুষ 500 টাকা মজুরি পায়, হ্যাঁ 500 টাকা মজুরিতে সে কাজ করে। তো 500 টাকা মজুরিতে সে যদি কাজ করে তাহলে ধরো তার এক সপ্তাহে 5000 টাকার দরকার, এক সপ্তাহে 7 দিনে 5000 টাকার দরকার। তাহলে সে প্রতিদিন 500 টাকা মজুরি পায়, 7 দিন কাজ করলে কত পায়? 3500। সে 7 দিনেই কাজ করবে, কিন্তু তার এক সপ্তাহে কত টাকার প্রয়োজন? পরিবারের ভরণ পোষণ চালানোর জন্য 5000 টাকা, তার কিন্তু 1500 টাকা ঘাটতি থাকতেছে। যদি সে 600 টাকা মজুরি পায় তাহলেও সে 7 দিন কাজ করবে, পারলে সে কি কিছুটা ওভারটাইম করবে। আরও যদি 700 টাকা মজুরি বেড়ে হয় তখনও সে 7 দিন তো কাজ করবে, আরও ওভারটাইম করবে। এইবার 7 দিনে যদি কাজ করে এবার কিন্তু 4900 টাকা ইনকাম করবে, এবার সে স্বস্তি ফিল করবে। এরপরে মজুরি বেড়ে যদি 800 টাকা হয় তখনও সে 7 দিন কাজ করবে, পারলে আরও বেশি করবে। এখানে আমি 7 রাখতেছি, অর্থাৎ এটা আরও বাড়বে, আমি বোঝানোর জন্য জাস্ট কখন পশ্চাৎগামী হবে সেটা বোঝানোর জন্য লিখতেছি। তাহলে 7 8 56, এবার সে 5600 টাকা আয় করবে, অর্থাৎ তার প্রতি সপ্তাহে দরকার 5000 টাকা, সে কিন্তু আয় করতেছে মজুরি বেড়ে যাওয়ার কারণে 5600 টাকা, 600 টাকা সে সেভিংস করতে পারবে। এরপরে মজুরি যদি বেড়ে এবার 1000 টাকা হয় তাহলে সে আর 7 দিন কাজ করবে না, সে 6 দিন কাজ করবে। কেন 6 দিন কাজ করবে? তার কারণ হলো 6 দিন কাজ করলে সে 6000 টাকা পেয়ে যায়, তার কিন্তু দরকার 5000 টাকা। তাহলে সে এই 6 দিন কাজ করেই 5000 টাকা তার সংসারের যে জন্য ভরণ পোষণের জন্য যে পরিমাণ টাকা দরকার ছিল সেটা তো সে উপার্জন করে, অতিরিক্ত আরও 1000 টাকা বেশি উপার্জন করতে পারতেছে, এটা সে সেভিংস করবে। এই জন্য সে কী করবে? একদিন বিশ্রাম করবে। এরপরে মজুরি বেড়ে যদি 1200 টাকা হয় তাহলে সে দেখতেছে আমার তো 5000 টাকা দরকার সপ্তাহে, আমি যদি 5 দিন কাজ করি তাহলে আমি 6000 টাকা পেয়ে যাব। অর্থাৎ যখন মজুরি আরও অধিক হারে বাড়লো তখন সে শ্রমের পরিমাণ না বাড়িয়ে বরং কমিয়ে দিল, তখন সে 2 দিন আরও রেস্ট নেওয়ার চেষ্টা করলো। এটাই হলো মানুষের স্বভাবগত ধর্ম, যে যখন অনেক বেশি পারিশ্রমিক পায় কোনো মানুষ তখন সে আর বেশি শ্রম দিতে রাজি থাকে না। সে কী করে? তার প্রয়োজন অনুযায়ী শ্রম দিয়ে বাকি সময়টা সে বিশ্রাম নেওয়ার চেষ্টা করে। তাছাড়াও মজুরি বাড়লেই যে মানুষ অধিক হারে কাজ করবে এটা সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার পরে আরও যখন বেশি পরিমাণে মজুরি বৃদ্ধি পায় তখন কিন্তু মানুষ আর কাজ করতে পারে না। ধরো একজন মানুষ সারাদিনে 12 ঘন্টা পরিশ্রম করতে পারে, মজুরি আরও বেশি দিল, সে 14 ঘন্টা পরিশ্রম করবে। আরও অনেক দ্বিগুণ মজুরি বেশি দিল, সে 16 ঘন্টা পরিশ্রম করবে। এরপরে কিন্তু কোনো মানুষের পক্ষে আর পরিশ্রম করা সম্ভব না। এই 14 থেকে 16 ঘন্টার উপরে আর কোনো মানুষকে পরিশ্রম করানো সম্ভব না। এরপরে যদি তুমি তাকে বলো 16 ঘন্টা বা 18 ঘন্টা পরিশ্রম করার পরে যদি বলো তুমি আর 1 ঘন্টা কাজ করলে 1 লক্ষ টাকা দেব,
তবু সে ওই 1 ঘন্টা আর কাজ করবে না। কেন? তার বিশ্রামের প্রয়োজন। সে বিশ্রাম না নিলে সে তো কাজই করতে পারবে না। তো এই জন্য মজুরি যখন অধিক হারে অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পায়, তখন মানুষ কাজের চেয়ে বিশ্রামকে বেশি প্রাধান্য দেয়। অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ কাজের মাধ্যমে যখন সে একটা নির্দিষ্ট পরিমাণ মজুরি পেয়ে যায়, তখন বাকি সময়টা সে বিশ্রাম নেওয়ার চেষ্টা করে। এই জন্য যখন মজুরি অধিক হারে বৃদ্ধি পায়, তখন শ্রমের যোগান রেখাটা পশ্চাৎগামী হয়। এটাই শুধু ব্যাখ্যা করব যে প্রথমত মজুরি বাড়লে শ্রমের যোগান বাড়ে। মজুরির সাথে শ্রমের যোগানের সম্পর্ক হলো ধনাত্মক। মজুরি বৃদ্ধি পায়, শ্রমের যোগান বৃদ্ধি পায়। এই জন্য প্রথম দিকে শ্রমের যোগান রেখাটা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয়। এরপরে মজুরি যখন অতিরিক্ত হারে বৃদ্ধি পায়, তখন শ্রমের যোগান না বেড়ে বরং আরও কমে যায়। তার কারণ হলো মজুরি যখন অনেক বেশি বৃদ্ধি পায়, তখন শ্রমিক শ্রম না দিয়ে বিশ্রামকে প্রাধান্য দেয়। অর্থাৎ অধিক মজুরির কারণে সে তার ন্যূনতম যে প্রাপ্যতাটা সেটা যদি পেয়ে যায়, তখন সে বিশ্রামকে প্রাধান্য দেয়। এই জন্য মজুরি অধিক হারে বৃদ্ধি পেলে শ্রমের যোগান না বেড়ে বরং কমে যায়, তখন শ্রমের যোগান রেখাটা পশ্চাৎগামী হয়। এটাই আমরা ব্যাখ্যা করব। শ্রম বাজারের ভারসাম্য সম্পর্কিত একটা সৃজনশীল সমাধান করব। তো আমাদের এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। তো এরকমই একটা উদ্দীপক আমাদের প্রশ্নে থাকতে পারে, এই চিত্রটা দেওয়া থাকতে পারে। সেখান থেকে বলবে যে ভারসাম্য মজুরি পরিমাণ নির্ণয় করো, বা ভারসাম্য নিয়োগের পরিমাণ নির্ণয় করো, অথবা ভারসাম্য অবস্থা ব্যাখ্যা করো, বা শ্রম বাজারের ভারসাম্য অবস্থা ব্যাখ্যা করো। এরপরে দ্বিতীয় কোশ্চেন হলো যে 100 টাকা ও 200 টাকা মজুরিতে শ্রম বাজারে কী পরিস্থিতি তৈরি হয়, অর্থাৎ ভারসাম্য যে বিঘ্নিত হয়, কিভাবে বিঘ্নিত হয়, অর্থাৎ ভারসাম্যের কী পরিবর্তন হয় সেটা ব্যাখ্যা করো। তো এটাই হলো আমাদের উদ্দীপক। আর এরকম থাকবে আমাদের প্রশ্ন। গতে আমাদের এটা থাকতে পারে এবং ঘতে থাকতে পারে এটা। তো এরকমই আমরা একটা প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা আছে। তো তার মধ্যে এই সৃজনশীলটি ইম্পর্টেন্ট একটা সৃজনশীল। তো চলো আমরা এই সৃজনশীলটি সমাধান করি। তো আমাদের এই যে চিত্রে দেওয়া আছে ডিএল, ডিমান্ড অফ লেবার, অর্থাৎ এটা হলো শ্রমের চাহিদা রেখা। তো নর্মালি চাহিদা রেখা যেমন বাম থেকে ডানে নিম্নগামী, শ্রমের চাহিদা রেখাও বাম থেকে ডানে নিম্নগামী। এবং এখানে দেওয়া আছে এসএল, সাপ্লাই অফ লেবার, অর্থাৎ শ্রমের যোগান, বা এটাই হলো শ্রমের যোগান রেখা। অর্থাৎ এসএল দিয়ে বোঝাচ্ছে এটা হলো শ্রমের যোগান রেখা। তো নর্মালি যোগান রেখা যেরকম, শ্রমের যোগান রেখাটাও প্রায় একই রকম, তবে শ্রমের যোগান রেখা কিন্তু একটু ব্যতিক্রম। শ্রমের যোগান রেখা একসময় পশ্চাৎগামী হয়। তো সেটা আমরা পরবর্তী কোনো ক্লাসে দেখব। তো এখানে এই এসএল, এই যে এই রেখাটা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী, এটা হলো শ্রমের যোগান রেখা। আর বাম থেকে ডানে নিম্নগামী যে রেখাটা দেখতে পাচ্ছি সেটা হলো শ্রমের চাহিদা রেখা। তো এইদিকে কি দেখানো আছে? এইদিকে দেখানো আছে যে W/P। তো W/P কি? এই যে W/P এটাকে বলে প্রকৃত মজুরি। W/Pটা হলো প্রকৃত মজুরি। তো এখানে Wটা কিন্তু আর্থিক মজুরি, Wটা হলো আর্থিক মজুরি। আর্থিক মজুরি কি? যখন আমরা একটা নির্দিষ্ট পরিমাণ টাকা মজুরি হিসেবে পাই, সেটাকে বলা হচ্ছে আর্থিক মজুরি। আর আর্থিক মজুরিটাকে যদি দ্রব্য সামগ্রীর দাম স্তর দ্বারা ভাগ করি, তাহলে যেটা পাই সেটাকে বলা হচ্ছে প্রকৃত মজুরি। অর্থাৎ টাকার মাধ্যমে যে মজুরিটা পাবো সেটা যদি দ্রব্যের দাম স্তর দ্বারা ভাগ করি, অর্থাৎ ওই সময় দ্রব্যের দাম স্তর কীরকম সেটা দিয়ে যদি ভাগ করি, তাহলে সেটাকে আমরা বলি প্রকৃত মজুরি। তো শুধু ডাব্লিউটা হলো আর্থিক মজুরি, আর W/Pটা হলো প্রকৃত মজুরি। তো নর্মালি শ্রমের চাহিদা বা যোগান সবসময় প্রকৃত মজুরির উপরে ডিপেন্ড করে। তো এই পাশে দেখানো হচ্ছে W/P, অর্থাৎ এই পাশে প্রকৃত মজুরি দেখানো হয়েছে, আর এই পাশে দেখানো আছে শ্রমের চাহিদা এবং যোগানের পরিমাণ। তাহলে এই পাশে হলো শ্রমের চাহিদা এবং যোগানের পরিমাণ, আর এই পাশে দেখানো আছে প্রকৃত মজুরি। তাহলে আমাদের প্রথম প্রশ্ন হলো শ্রম বাজারের ভারসাম্য অথবা ভারসাম্য মজুরি কিভাবে নির্ধারিত হয় ব্যাখ্যা করো। তাহলে শ্রমের চাহিদা এবং শ্রমের যোগান দুটো পরস্পর বিপরীত শক্তি। শ্রমের চাহিদার সাথে মজুরির একটা সম্পর্ক আছে। মজুরি যদি বাড়ে তাহলে শ্রমের চাহিদা কমে, কারণ শ্রমের চাহিদাটা আসে নিয়োগকর্তার দিক থেকে, অর্থাৎ যে নিয়োগ দেবে, বা উৎপাদন প্রতিষ্ঠানের মালিকের দিক থেকে, কারণ উৎপাদন প্রতিষ্ঠানের মালিক কী করে? শ্রমিক নিয়োগ দেয়। এজন্য মজুরি যদি বেশি চায় তাহলে সে শ্রমিক কম নিয়োগ দিতে চায়। এজন্য শ্রমের চাহিদাটার সাথে মজুরির যে সম্পর্ক, সে সম্পর্কটা হলো বিপরীত। মজুরি যদি বাড়ে বা মজুরি যদি বেশি চায় তাহলে শ্রমের চাহিদা কমে যায়, আর মজুরি যদি কমে যায় তাহলে শ্রমের চাহিদা বেড়ে যায়। অর্থাৎ শ্রমিক বেশি নিয়োগ দিতে চাইবে, যত কম মজুরিতে পাবে সে তত বেশি শ্রমিক নিয়োগ দিতে চাইবে। তাহলে মজুরির সাথে শ্রমের চাহিদার সম্পর্ক হলো বিপরীত, এই জন্য শ্রমের চাহিদা রেখাটা বাম থেকে ডানে নিম্নগামী।
আর শ্রমের যোগান কি? শ্রমের যোগান হলো যে কি পরিমাণ মানুষ কাজ করতে আগ্রহী আছে, একটা নির্দিষ্ট মজুরিতে কি পরিমাণ মানুষ কাজ করতে আগ্রহী, সেটাই হলো শ্রমের যোগান। অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ বা নির্ধারিত মজুরিতে কতগুলো মানুষ শ্রম দিতে চায়, সেটাই হলো শ্রমের যোগান। তো মজুরি যত বেশি হয়, মানুষ শ্রম দিতে চায় তত বেশি। এই জন্য মজুরির সাথে শ্রমের যোগানের সম্পর্কটা হলো ধনাত্মক, তাই শ্রমের যোগান রেখাটা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী। তাহলে শ্রমিক থেকে আসে শ্রমের যোগান, আর উৎপাদন প্রতিষ্ঠানের মালিকের থেকে আসে শ্রমের চাহিদা। একটার মজুরির সাথে সম্পর্ক বিপরীত, আর একটার মজুরির সাথে সম্পর্ক সমমুখী। শ্রমের যোগান মজুরির সাথে সমমুখীভাবে সম্পর্কিত, অর্থাৎ যত বেশি মজুরি পাবে তত বেশি শ্রম দিতে চাইবে। আর শ্রমের চাহিদাটা মজুরির সাথে বিপরীতভাবে সম্পর্কিত, অর্থাৎ মজুরি যত বাড়বে তত সে কম পরিমাণে শ্রমিক নিয়োগ দিতে চাইবে, অর্থাৎ শ্রমের চাহিদা কমবে। তাহলে শ্রমের চাহিদা এবং শ্রমের যোগান পরস্পর বিপরীত দুটি শক্তি। তো এই যে বিপরীত দুটো শক্তি একসময় কি হয়, একটা নির্দিষ্ট মজুরিতে সমান হয়, অর্থাৎ এমন একটা মজুরি নির্ধারিত হয় যেই মজুরিতে শ্রমের চাহিদাও যত হবে, শ্রমের যোগানও তত হবে, সেইটাকে বলা হচ্ছে ভারসাম্য মজুরি। তাহলে ভারসাম্য মজুরিটা আমরা কখন পাই? যখন শ্রমের চাহিদা আর শ্রমের যোগান পরস্পর সমান হবে, তখন আমরা ভারসাম্য মজুরি পাব। অর্থাৎ এমন একটা মজুরি নির্ধারিত হবে যেই মজুরিতে শ্রমের চাহিদাও যত হবে, শ্রমের যোগানও তত হবে। অর্থাৎ যতজন মানুষে নিয়োগ দিতে চাইবে ঠিক ততজন কাজ করতে আগ্রহী হবে, এরকম একটা মজুরি। তো সেইটাকে বলা হচ্ছে ভারসাম্য মজুরি। তাহলে সেই ভারসাম্য মজুরিটা আমরা কখন পাবো? যখন শ্রমের চাহিদা আর শ্রমের যোগান পরস্পর সমান হবে। তো কোথায় শ্রমের চাহিদা আর শ্রমের যোগান পরস্পর সমান হয়? তা আমরা জানি শ্রমের চাহিদা রেখা বা শুধু চাহিদা রেখা আমরা যখন পড়ছি, এই চাহিদা রেখা এবং যোগান রেখা পরস্পর যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দু হয় ভারসাম্য বিন্দু। তাহলে সেই বিন্দুতে কি হয়? শ্রমের চাহিদা এবং যোগান পরস্পর সমান হয়। তাহলে এইখানে দেখো, এই যে এটা হলো শ্রমের চাহিদা রেখা আর এটা শ্রমের যোগান রেখা, পরস্পর কোন বিন্দুতে ছেদ করছে? এই ই0 বিন্দুতে ছেদ করছে। তাহলে সেখানে শ্রমের চাহিদা এবং যোগান পরস্পর সমান। তাহলে এই ই0 বিন্দু হলো শ্রম বাজারের ভারসাম্য বিন্দু। এই শ্রম বাজারের ভারসাম্য বিন্দু অনুযায়ী ভারসাম্য মজুরি হলো, যেহেতু এই দিকে মজুরি দেখানো আছে, তাহলে ভারসাম্য মজুরি হলো 150 টাকা। আর এই পাশে যেহেতু শ্রমের চাহিদা এবং যোগান দেখানো আছে, তাহলে ভারসাম্য শ্রমের চাহিদা বা শ্রমের যোগান বা যেটাকে নিয়োগের পরিমাণ বলা হয়, এই নিয়োগের পরিমাণ হলো 300 জন শ্রমিক। অর্থাৎ শ্রমের চাহিদাও 300 জন এবং শ্রমের যোগানও হলো 300 জন। তাহলে এই ই0 হলো ভারসাম্য বিন্দু, ভারসাম্য মজুরি হলো 150 টাকা এবং ভারসাম্য নিয়োগের পরিমাণ হলো 300 জন, বা শ্রমের চাহিদা বা শ্রমের যোগান যেটাই বলো না কেন সেটা হলো 300 একক। আর এটাই হলো এই ভারসাম্য মজুরি স্তর বা শ্রম বাজারের ভারসাম্য। তাহলে আমরা এটা কিভাবে উত্তর করব? এটা করব যে আমরা খাতায় প্রথমত এই চিত্রটা আঁকবো। খাতায় আমরা সবার প্রথমে এই চিত্রটা আঁকবো। এই চিত্রটা আঁকার পরে বর্ণনা করব। নর্মালি চাহিদা এবং যোগান রেখার ভিত্তিতে আমরা যেমন ভারসাম্য দাম পরিমাণ ব্যাখ্যা করছি, এক্স্যাক্টলি এখানেও সেমভাবে ব্যাখ্যা করব। এখানে শুধু ভাষাটা চেঞ্জ হবে, একটা হবে শ্রমের চাহিদা আর একটা হবে শ্রমের যোগান, আর দামের জায়গায় হবে প্রকৃত মজুরি। তাহলে চিত্র আঁকার পরে আমরা বর্ণনা করব। চিত্র আঁকার পরে বর্ণনা আমরা কিভাবে করব? তাহলে এই যে চিত্রের ভূমি অক্ষে কি আছে এবং লম্ব অক্ষে কি আছে, আমরা জানি যে অর্থনীতির প্রতিটা চিত্রের বর্ণনাই শুরু হবে কি, ভূমি অক্ষে কি আর লম্ব অক্ষে কি দেখানো আছে। তাহলে চিত্রের ভূমি অক্ষে কি দেখানো আছে? চিত্রের ভূমি অক্ষে কি? তাহলে চিত্রের ভূমি অক্ষে শ্রমের চাহিদা ও যোগান দেখানো হয়েছে, তাই না? তাহলে চিত্রের ভূমি অক্ষে শ্রমের চাহিদা ও যোগান দেখানো হয়েছে। তাহলে ভূমি অক্ষে শ্রমের চাহিদা এবং শ্রমের যোগান দেখানো হয়েছে। ডিএলটা কি? ডিএল হলো কি, যে শ্রমের চাহিদা রেখা। আর এসএলটা কি তোমরা লিখে নিবা, আমি সংক্ষেপে বলে দিচ্ছি। এসএলটা কি? এসএল হলো শ্রমের যোগান রেখা। তাহলে ডিএল হলো শ্রমের চাহিদা রেখা এবং এসএল হলো শ্রমের যোগান রেখা। তাহলে চিত্রে এই শ্রমের চাহিদা ও যোগান রেখা পরস্পর কোন বিন্দুতে ছেদ করে? শ্রমের চাহিদা রেখা ও যোগান রেখা
শ্রমের চাহিদা রেখা ও যোগান রেখা পরস্পর কোন বিন্দুতে ছেদ করে? এই ই নট বিন্দুতে ছেদ করে। এই ই নট বিন্দুতে ছেদ করে। তাহলে এই ই নট হলো ভারসাম্য বিন্দু। এই ই নট হলো ভারসাম্য বিন্দু। কেন ই নট ভারসাম্য বিন্দু? কারণ এখানে এই যে শ্রমের চাহিদা সমান সমান শ্রমের যোগান, অর্থাৎ ডিএল সমান সমান এসএল। যেহেতু রেখা দুটো পরস্পরকে ছেদ করছে, সেই জন্য এই বিন্দুতে শ্রমের চাহিদা এবং শ্রমের যোগান পরস্পর সমান। তাহলে এই ই নট হলো ভারসাম্য বিন্দু। এই ভারসাম্য বিন্দু অনুযায়ী ভারসাম্য মজুরি কত? ভারসাম্য মজুরি স্তর হলো 150, আর ভারসাম্য নিয়োগের পরিমাণ কত? ভারসাম্য নিয়োগের পরিমাণ হলো 300 একক। এটাই হলো শ্রমবাজারের ভারসাম্য। তাহলে আমরা কিভাবে ব্যাখ্যা করলাম, অর্থাৎ শ্রমবাজারে কিভাবে ভারসাম্য মজুরি নির্ধারিত হয়? শ্রমের চাহিদা এবং শ্রমের যোগানের ক্রিয়া প্রতিক্রিয়ার দ্বারা। তাহলে চিত্রে ভূমি অক্ষে শ্রমের চাহিদা এবং শ্রমের যোগান দেখানো হয়েছে, লম্ব অক্ষে প্রকৃত মজুরি দেখানো হয়েছে। ডিএল হলো শ্রমের চাহিদা রেখা এবং এসএল হলো শ্রমের যোগান রেখা। তাহলে শ্রমের চাহিদা এবং শ্রমের যোগান পরস্পর দুটি বিপরীত শক্তি, পরস্পর ই নট বিন্দুতে মিলিত হয়। অর্থাৎ চাহিদা রেখা এবং যোগান রেখা পরস্পর ই নট বিন্দুতে ছেদ করে, আর ই নট বিন্দুতে শ্রমের চাহিদা এবং শ্রমের যোগান পরস্পর সমান হয়। এই জন্য ই নট বিন্দুই হলো শ্রম বাজারের ভারসাম্য বিন্দু। আর এই শ্রম বাজারের ভারসাম্য বিন্দু অনুযায়ী ভারসাম্য মজুরির পরিমাণ হলো 150 এবং ভারসাম্য নিয়োগের পরিমাণ বা শ্রমের চাহিদা এবং বা শ্রমের যোগানের পরিমাণ হলো 300 একক। এভাবেই শ্রম বাজারে শ্রমের চাহিদা এবং যোগানের ক্রিয়া প্রতিক্রিয়ার দ্বারা ভারসাম্য মজুরি স্তর এবং নিয়োগের পরিমাণ নির্ধারিত হয়। এটাই হলো আমাদের এই 1 নং কোশ্চেনের ব্যাখ্যা। এটা আমাদের গতে থাকার সম্ভাবনা বেশি। এবার তাহলে আমরা পরের কোশ্চেনটি দেখি। পরের কোশ্চেন কি দেওয়া আছে যে 100 টাকা মজুরি ও 200 টাকা মজুরিতে শ্রম বাজারে কি পরিস্থিতি তৈরি হয় ব্যাখ্যা করো। তাহলে এই 2 নং কোশ্চেন উত্তর করার জন্য আমরা অবশ্যই আবার চিত্রটা খাতায় আঁকবো। তাহলে যেহেতু চিত্রটা এখানে আঁকা আছে, তাই আমি আর চিত্রটা এখানে আঁকছি না, এই চিত্রটা থেকে আমরা ব্যাখ্যা করব। তো কি বলছে প্রথমত, যে মজুরি যদি 100 টাকা হয়, তাহলে আমরা কি লিখব? যখন চিত্রে যখন মজুরি স্তর কত? 100 টাকা। তাহলে চিত্রে যখন মজুরি স্তর 100 টাকা, এই যে এটা হলো মজুরি স্তর, এই 100 টাকা মজুরিতে আমরা দেখি তো যে শ্রমের চাহিদা রেখা আর যোগান রেখাকে কোথায় স্পর্শ করতেছে। তাহলে এই 100 টাকা মজুরিতে শ্রমের যোগান রেখা, এটা হলো শ্রমের যোগান রেখা, তাহলে এই শ্রমের যোগান রেখাকে সি বিন্দুতে স্পর্শ করছে। তাহলে সি বিন্দুতে যেহেতু স্পর্শ করছে, তাহলে এই 100 টাকা মজুরিতে শ্রমের যোগানের পরিমাণ হলো 200 একক। তাহলে চিত্রে যখন মজুরি স্তর 100 টাকা, তখন সি বিন্দু অনুযায়ী শ্রমের যোগান, তখন সি বিন্দু অনুযায়ী শ্রমের যোগান কত? শ্রমের যোগান হলো 200 একক। অর্থাৎ 200 জন মানুষ কাজ করতে রাজি আছে। 100 টাকা মজুরিতে কতজন মানুষ কাজ করতে রাজি আছে? 200 জন মানুষ কাজ করতে রাজি আছে। ঠিক এই 100 টাকা মজুরিতে শ্রমের চাহিদা রেখাকে কোথায় স্পর্শ করতেছে? ডি বিন্দুতে। তাহলে ডি বিন্দু অনুযায়ী তাহলে শ্রমের চাহিদা কত? 400 একক। আমরা জানি মজুরি যত কম হয় শ্রমের চাহিদা তত বেশি হয়, আর মজুরি যত কম হয় শ্রমের যোগানও তত কম হয়। তাহলে মজুরি যখন 100 টাকা, তাহলে শ্রমের যোগান হবে 200 একক এবং ডি বিন্দু অনুযায়ী শ্রমের চাহিদা, তখন শ্রমের চাহিদা কত একক? শ্রমের চাহিদা হলো 400 একক। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? 100 টাকা মজুরিতে শ্রমের যোগান কম ও চাহিদা বেশি। তাহলে শ্রমের চাহিদা কতটুকু বেশি? শ্রমের চাহিদা কত একক বেশি? 400 বিয়োগ 200, এই 200 একক শ্রমের চাহিদা বেশি। এর মানে হচ্ছে
মজুরি 100 টাকা হলো কম মজুরি, তো এই 100 টাকা মজুরিতে 200 জন কাজ করতে রাজি আছে। আর নিয়োগকর্তা 400 জন নিয়োগ দিতে রাজি আছে, অর্থাৎ শ্রমের চাহিদা হলো 400 জন, সে 400 জন নিয়োগ দিতে চায় 100 টাকা মজুরিতে, কিন্তু 100 টাকা মজুরি কম, কিন্তু কাজ করতে রাজি আছে মাত্র 200 জন। তাহলে যে পরিমাণ চাহিদার তুলনায় শ্রমের যোগান অনেক কম, তাহলে শ্রমের চাহিদা কি বেশি, অর্থাৎ এক্ষেত্রে কি দেখা যাচ্ছে ডিএল গ্রেটার দেন এসএল, তাহলে 200 একক শ্রমের চাহিদা বেশি। সুতরাং 100 টাকা মজুরিতে কি হচ্ছে, নিয়োগ দিতে চাচ্ছে 400 জন আর কাজ করতে আসছে 200 জন, তার মানে 200 জন শ্রমিকের ঘাটতি আছে। তাহলে 100 টাকা মজুরিতে 200 একক শ্রমের কি থাকে, ঘাটতি থাকে। এই তাহলে মজুরি যখন 100 টাকা হচ্ছে তখন শ্রমের চাহিদা অনেক বেশি এবং যোগান হলো কম, চাহিদা বেশি যোগান কম, তাহলে কি হচ্ছে, সেখানে ঘাটতি থাকতেছে, অর্থাৎ শ্রমের পরিমাণের ঘাটতি দেখা দিচ্ছে। 400 জন শ্রমিক যেখানে কাজে নিতে চাচ্ছি সেখানে শ্রমিক কাজ করতে চাচ্ছে মাত্র 200 জন, এখনও 200 জন শ্রমিক আরও দরকার, তার মানে শ্রমের এখানে কি আছে, ঘাটতি আছে। তো এই 100 টাকা মজুরিতে আমরা কি দেখলাম, শ্রম বাজারে একটা অভারসাম্য অবস্থা বিরাজ করতেছে, অর্থাৎ শ্রমের যোগান কম এবং চাহিদা বেশি, অর্থাৎ শ্রমিকের ঘাটতি দেখা দিচ্ছে। এবার যাই 200 টাকা মজুরিতে, তাহলে মজুরি যখন 200 টাকা, এই যে 200 টাকা মজুরিতে তাহলে কি হয়, তাহলে একইভাবে আমরা ব্যাখ্যা করব, আমি আর ডিটেলস লিখছি না, তোমরা একইভাবে লিখবা। তাহলে 200 টাকা মজুরিতে কি অবস্থা দাঁড়ায় আমি সংক্ষেপে লিখি। তাহলে 200 টাকা মজুরিতে, তাহলে 200 টাকা মজুরিতে 200 টাকা মজুরি যখন, তাহলে আমরা যাই এদিক দিয়ে গেলে দেখি এ বিন্দুতে কোন রেখাকে স্পর্শ করছে, এ বিন্দুতে কিন্তু চাহিদা রেখাকে স্পর্শ করছিল, আর এই পাশে কিন্তু আগে যোগান রেখাকে স্পর্শ করছিল। এবার মজুরি যখন বেশি 200 টাকা, তখন আগে চাহিদা রেখাকে স্পর্শ করছে। তাহলে 200 টাকা মজুরিতে এ বিন্দু অনুযায়ী শ্রমের চাহিদা কত, তাহলে এই যে এ বিন্দু, তাহলে এ বিন্দু অনুযায়ী দেখি শ্রমের চাহিদা হলো 200 একক। এবার শ্রমের চাহিদা হলো 200 একক, আর ওই 200 টাকা মজুরিতে আমি এবার আরও চলে যাই, এদিকে দেখি এই যে বি বিন্দুতে কোথায় স্পর্শ করছে, বি বিন্দুকে শ্রমের যোগান রেখাকে স্পর্শ করছে, তাহলে শ্রমের যোগান কত হবে, শ্রমের যোগান হবে 400। তাহলে 200 টাকা মজুরিতে এ বিন্দু অনুযায়ী শ্রমের চাহিদা ডিমান্ড অফ লেবার 200 একক, আর সেটা কি বি বিন্দু অনুযায়ী শ্রমের যোগান হলো 400 একক। এখন দেখো মজুরি যেহেতু অনেক বেশি, আগে মজুরি ছিল 100 টাকা, এটা হলো কম, এখন মজুরি বেড়ে 200 টাকা যদি হয়, তাহলে কাজ করতে চায় অনেক বেশি শ্রমিক। কতজন শ্রমিক কাজ করতে চায়, শ্রমের যোগান হলো 400 জন শ্রমিক কাজ করতে চায়। মজুরি যেহেতু বেশি, তাহলে নিয়োগকর্তা কি এত বেশি শ্রমিক নেবে না, তাহলে মজুরি বেড়ে গেলে শ্রমের চাহিদা কমে যায়, তাহলে সে কতজন তখন শ্রমিক নিয়োগ দিতে চায়, শ্রমিক নিয়োগ দিতে চায় 200 জন। তাহলে 200 জন শ্রমিক নিয়োগ দিতে চায়, 400 জন শ্রমিক কাজ করতে চায়। তাহলে এক্ষেত্রে কি ঘটতেছে, এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এক্ষেত্রে শ্রমের যোগান বেশি, শ্রমের চাহিদা হলো কম। তাহলে শ্রমের যোগান অনেক বেশি আর চাহিদা কম, তাহলে কি থাকবে, তাহলে শ্রম কাজ করতে মানুষ রাজি আছে 400 জন আর নিয়োগকর্তা নিল মাত্র 200 জন, তাহলে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে বেকার থাকবে, এক্ষেত্রে বেকার থাকবে। কতজন মানুষ বেকার থাকবে, যে এই যে 400 জন মানুষ কাজ করতে চায় আর 200 জন মানুষ কাজ পায়। শ্রমের চাহিদা মানে কি, যেটা নিয়োগ দেয় নিয়োগকর্তা, 200 জন মানুষ কাজ পায়, তাহলে এই যে 200 জন মানুষ কি থাকবে, এই 200 জন মানুষ বেকার থাকবে, বা এটাকে আমরা বলতে পারি বেকার না বলে এটাকে আমরা উদ্বৃত্ত শ্রমও বলতে পারি। কি বলতে পারি, উদ্বৃত্ত শ্রমিক, এটাকে আমরা উদ্বৃত্ত শ্রমিকও বলতে পারি, অর্থাৎ শ্রমিক উদ্বৃত্ত থাকবে বা শ্রমিক বেকার থাকবে। কতজন মানুষ বেকার থাকবে, 200 জন মানুষ বেকার থাকবে। তো এই 200 জন মানুষ বেকার যখন থাকবে, তখন তারা কি বলবে যে না না আমি কম মজুরিতে দিলেও কাজ করতে রাজি থাকবো, অর্থাৎ 200 টাকা মজুরিতে শ্রমের চাহিদা হলো 200 আর যোগান হলো 400 জন মানুষ কাজ করতে রাজি ছিল, কিন্তু নিয়োগকর্তা নিয়োগ দেয় 200 জন, তখন 200 জন বেকার থাকবে। ওই 200 জন তখন কি বলবে যে আমাকে এই 150 টাকা মজুরিতে দিলেও আমি কাজ করতে চাইবো, তখন আবার ভারসাম্য অবস্থায় ফিরে আসবে। তো এইভাবে শ্রম বাজারে
মজুরি যদি বাড়ে তখনও ভারসাম্য অবস্থা বিঘ্নিত হয়, মজুরি কমলেও ভারসাম্য অবস্থা বিঘ্নিত হয়। তাহলে আমরা দেখলাম 100 টাকা মজুরিতে কি শ্রমের চাহিদা অনেক বেশি, যোগান কম, তখন কি হচ্ছে, শ্রমিকের ঘাটতি দেখা দিচ্ছে। আর যখন মজুরি বেড়ে 200 টাকা হচ্ছে তখন শ্রমের যোগান অনেক বেশি কিন্তু শ্রমের চাহিদা কমে যাচ্ছে, তখন শ্রমবাজারে কিছু শ্রমিক বেকার থেকে যাচ্ছে বা উদ্বৃত্ত থেকে যাচ্ছে। তাহলে দুই ক্ষেত্রেই অভারসাম্য অবস্থার সৃষ্টি হয়। তো দুই ক্ষেত্রেই আবার ক্রিয়া প্রতিক্রিয়ার দ্বারা একসময় ভারসাম্য অবস্থায় ফিরে আসে। তো আমাদেরকে ভারসাম্য অবস্থাটা ব্যাখ্যা করতে হবে না, শুধুমাত্র কি পরিস্থিতি তৈরি হয় সেটা ব্যাখ্যা করতে হবে। একবার শ্রমিক উদ্বৃত্ত থাকছে অর্থাৎ বেকার থাকছে, আর একবার শ্রমের ঘাটতি দেখা দিচ্ছে। তো এভাবেই আমরা এই প্রশ্নটার অ্যান্সার করব। তবে অবশ্যই আগে চিত্রটা আঁকবো, চিত্র আঁকার পরে এইভাবেই এক্সপ্লেন করব। তাহলে আমি এখানে প্রথমটা ব্যাখ্যা করে দিছি 100 টাকা মজুরিটা, তোমরা একইভাবে 200 টাকা মজুরিটা ব্যাখ্যা করবা। যে মজুরি যদি 200 টাকা হয় তাহলে এখানে হবে এ বিন্দু অনুযায়ী শ্রমের চাহিদা হবে 200 এবং বি বিন্দু অনুযায়ী শ্রমের যোগান হবে 400। তাহলে এক্ষেত্রে শ্রমের চাহিদার তুলনায় শ্রমের যোগান অনেক বেশি, তাহলে এক্ষেত্রে কিছু পরিমাণ শ্রমিক উদ্বৃত্ত থাকবে বা বেকার থাকবে। কতজন শ্রমিক বেকার থাকবে? 200 জন। তাহলে একবার দেখলাম 200 জন শ্রমিকের ঘাটতি দেখা দেয়, আর একবার 200 জন শ্রমিক বেকার থাকে। তো এইভাবেই আমরা এই প্রশ্নটার উত্তর করব। তো আশা করি বুঝতে পেরেছ। এই শ্রম বাজার অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, শ্রমের মজুরি পরিমাণ দেওয়া আছে, শ্রমের চাহিদা দেওয়া আছে, শ্রমের যোগান দেওয়া আছে। তো প্রথম যে প্রশ্নটা আসতে পারে এখান থেকে সেটা হলো শ্রমের যোগান রেখা আঁকো এবং যোগান রেখার আকৃতি সম্পর্কে মন্তব্য করো। এরপরে এই যে তালিকা দেওয়া আছে সেই তালিকার ভিত্তিতে ভারসাম্য মজুরির স্তর চিত্রের সাহায্যে নির্ণয় করো এবং ব্যাখ্যা করো। সর্বশেষ সেটা হলো শ্রমের যোগান অপরিবর্তিত থেকে যদি শ্রমের চাহিদা বেড়ে যায় তাহলে শ্রম বাজারের ভারসাম্যের কী পরিবর্তন হবে। তো এটা না থেকে আবার এরকমও থাকতে পারে যে শ্রমের চাহিদা অপরিবর্তিত থেকে যদি শ্রমের যোগান বেড়ে যায় তাহলে ভারসাম্য অবস্থার কী পরিবর্তন হবে ব্যাখ্যা করো। তো এই যে 3 নং কোশ্চেনটা এটা দুইভাবে থাকতে পারে, শ্রমের চাহিদা দিয়েও থাকতে পারে, শ্রমের যোগান দিয়েও থাকতে পারে, যে কোনো একটা থাকতে পারে। তো আমরা শ্রমের চাহিদাটা দিয়েই ব্যাখ্যা করব। তো এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো এটা তো আমাদের পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো চলো আমরা এই সৃজনশীলটি সমাধান করি। তো আমাদের প্রথম সেটা হলো যে শ্রমের যোগান রেখা আঁকো এবং এর আকৃতি সম্পর্কে মন্তব্য করো। তো আমার মজুরি দেওয়া আছে, শ্রমের চাহিদা দেওয়া আছে, শ্রমের যোগান। তো যোগান রেখা আঁকার জন্য শ্রমের চাহিদার তো আমার প্রয়োজন নেই, তাহলে আমি এই যে মজুরির স্তরে এই শ্রমের যোগানের পরিমাণ দিয়ে শ্রমের যোগান রেখা আঁকবো। তাহলে শ্রমের চাহিদা এবং শ্রমের যোগান কোন দিকে দেখাতে হয় মনে রাখতে হবে যে শ্রমের চাহিদা এবং শ্রমের যোগান সবসময় ভূমি অক্ষের দিকে দেখাতে হয়, অর্থাৎ সাপ্লাই অফ লেবার বা সাপ্লাই অফ ডিমান্ড সবসময় ভূমি অক্ষের দিকে। আর এই পাশে কি দেখাবো? এই পাশে দেখাবো আমরা মজুরির পরিমাণ। তাহলে এটা হলো আমার এক্স অক্ষ বা ভূমি অক্ষ, আর এটা হলো আমার লম্ব অক্ষ। এখন আমার মজুরির পরিমাণগুলো কত দেওয়া আছে? 100, 200, 300, 400। তাহলে আমরা এখানে নিয়ে নেই মজুরির পরিমাণগুলো 100, 200, 300 আর 400। আর শ্রমের যোগান দেওয়া আছে সর্বোচ্চ কত? সর্বোচ্চ হলো 200। তাহলে আমরা কত করে নিব? আমরা যদি 25 ব্যবধানে নিই তাহলে সবচেয়ে বেটার হয় 25, অথবা 50 ব্যবধানে নিতে পারি, সমস্যা নেই। আমরা 50 ব্যবধান করে নেই, 50, 100, 150 এবং 200। এই যে সর্বোচ্চ 200, এই 200 পর্যন্ত আমরা নিয়ে নিলাম। তাহলে ভূমি অক্ষে আমরা শ্রমের পরিমাণগুলো নিলাম বা শ্রমের যোগানগুলো নিলাম এবং লম্ব অক্ষে মজুরি নিলাম। এবার আমরা যোগান রেখা আঁকি। তাহলে দেখো মজুরি যখন 100 তখন শ্রমের যোগানও কিন্তু 100। তাহলে মজুরি 100, শ্রমের যোগানও 100। তাহলে 100 এখান থেকে এই দিকে আর 100 এখান থেকে এই দিকে, এই একটা আমরা বিন্দু পাইলাম, নাম দিলাম এ। মজুরি যখন 200, শ্রমের যোগান বেড়ে 150 হলো, তাহলে মজুরি 200, শ্রমের যোগান বেড়ে তখন 150, এই একটা বিন্দু পাইলাম আমরা বি। এরপরে মজুরি বেড়ে 300, শ্রমের যোগান বেড়ে হলো 200, তাহলে মজুরি 300, শ্রমের যোগান বেড়ে হলো 200, এই একটা বিন্দু দিলাম আমরা সি। এরপরে মজুরি যখন 400 তখন শ্রমের যোগান আর না বেড়ে কমে গেছে, 125 হয়ে গেছে। তাহলে শ্রমের যোগান তখন কত হয়েছে? তাহলে শ্রমের যোগান 125, তাহলে 100 এখানে, 150 এখানে, 125 কোথায়? 125 হলো এখানে। তাহলে এইখান থেকে আমরা যদি রেখা টানি তাহলে এই বিন্দুতে পাবো, এটার নাম দিলাম আমরা ডি। তাহলে আমরা প্রথমে কি বিন্দু পাইছি? এ, এর পরে কি পাইছি? বি, বি এর পরে কি পাইছি? বি এর পরে পাইছি আমরা সি। তাহলে এই যে ধারাবাহিকভাবে যুক্ত করতে হবে। তাহলে এর পরে বি, বি এর পরে সি, সি এর পরে পেলাম আমরা ডি। তাহলে এই যে সি এর পরে আমরা ডি বিন্দুকে যোগ করব। তাহলে এই হলো শ্রমের যোগান রেখা।
আচ্ছা, তাহলে শ্রমের যোগান রেখা পাইলাম। এবার আমরা বর্ণনা করব চিত্রে ভূমি অক্ষে শ্রমের যোগানের পরিমাণ, লম্ব অক্ষে মজুরি। মজুরি যখন 100, শ্রমের যোগান তখন 100, যা এই বিন্দু দ্বারা প্রকাশিত। মজুরি বেড়ে 200 হলে শ্রমের যোগান বেড়ে 150 হয়, বি বিন্দু দ্বারা নির্দেশিত। মজুরি বেড়ে 300 হলে শ্রমের যোগান বেড়ে 200 হয়, সি বিন্দু দ্বারা নির্দেশিত। এরপরে মজুরি বেড়ে 400 হলে শ্রমের যোগান না বেড়ে বরং কমে যায়, কত হয়? 125, যা ডি বিন্দু দ্বারা নির্দেশিত। এই এ বি সি ডি বিন্দুগুলো যোগ করে আমরা যে রেখা পাই সেটাই হলো শ্রমের যোগান রেখা। তো শ্রমের যোগান রেখার আকৃতি সম্পর্কে মন্তব্য করতে বলছে। তাহলে কিভাবে আমরা মন্তব্য করব? যে প্রথম দিকে শ্রমের যোগান মজুরির সাথে ধনাত্মকভাবে সম্পর্কিত, অর্থাৎ মজুরি যত বাড়ে শ্রমের যোগানও তত বাড়ে। এই জন্য প্রথম দিকে শ্রমের যোগান রেখাটা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয়। এরপরে মজুরি যখন অতিরিক্ত হারে বেড়ে যায় তখন শ্রমের যোগান না বেড়ে বরং কমে যায়। এজন্য মজুরি যখন বেড়ে 400 একক হয় তখন শ্রমের যোগান না বেড়ে বরং আরও কমে যায়, 125 একক হয় এই ডি বিন্দুতে। এই জন্য মজুরি যখন অতিরিক্ত হারে বাড়ে তখন শ্রমের যোগান আর বাড়ে না, শ্রমের যোগান না বেড়ে বরং আরও কমে যায়। এই জন্য শ্রমের যোগান রেখাটা পরবর্তীতে পশ্চাৎগামী হয়। এই জন্য প্রথম দিকে মজুরির সাথে শ্রমের যোগানের ধনাত্মক সম্পর্ক থাকার কারণে শ্রমের যোগান রেখাটা প্রথম দিকে বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয়। এরপরে যখন অতিরিক্ত হারে মজুরি বেড়ে যায় তখন শ্রমিক শ্রম না দিয়ে বিশ্রামকে প্রাধান্য দেয়। এই জন্য শ্রমের যোগান রেখাটা পরবর্তীতে পশ্চাৎগামী হয়। তো মজুরি যখন অতিরিক্ত হারে বৃদ্ধি পায় তখন শ্রমিকরা শ্রম না দিয়ে বিশ্রাম নেওয়ার চেষ্টা করে। তো প্রথম দিকে যেহেতু মজুরি বাড়ে শ্রমের যোগানও বাড়ে, এর পরবর্তীতে যখন অধিক হারে বেড়ে যায় বা অতিরিক্ত মজুরি বৃদ্ধি পায় তখন শ্রমের যোগান না বেড়ে শ্রমের যোগান কমে যায়, অর্থাৎ শ্রমিকরা তখন বিশ্রামকে প্রাধান্য দেয়। এই জন্য শ্রমের যোগান রেখাটা পশ্চাৎগামী হয়। এটাই হলো শ্রমের যোগান রেখার আকৃতি সম্পর্কে মন্তব্য। যা বলছি এগুলোই তোমরা সাজায় লিখবা শুধু, জাস্ট। তো কীভাবে লিখবো আবারও বলছি, ভূমি অক্ষে শ্রমের যোগানের পরিমাণ, লম্ব অক্ষে মজুরি পরিমাণ দেখানো হয়েছে। মজুরি যখন 100, শ্রমের যোগান তখন 100 একক, যা এই বিন্দু দ্বারা নির্দেশিত। মজুরি বেড়ে 200 ও 300 হলে শ্রমের যোগান বেড়ে 150 ও 200 একক হয়, যা বি এবং সি বিন্দু দ্বারা নির্দেশিত। এর পরবর্তীতে যখন মজুরি বেড়ে 400 একক হয় তখন শ্রমের যোগান না বেড়ে বরং কমে যায়, কমে গিয়ে 125 একক হয়, যা ডি বিন্দু দ্বারা নির্দেশিত। এই এ বি সি ডি বিন্দুগুলো যোগ করে আমরা যে রেখা পাই এই রেখাটাকে বলা হচ্ছে শ্রমের যোগান রেখা। তো আমরা দেখতে পাচ্ছি যে শ্রমের যোগান রেখাটা প্রথম দিকে বাম থেকে ডানে ঊর্ধ্বগামী, কিন্তু পরবর্তীতে শ্রমের যোগান রেখাটা পশ্চাৎগামী হয়। তো এইটাকে বলা হচ্ছে পশ্চাৎগামী শ্রমের যোগান রেখা, অর্থাৎ শ্রমের যোগান রেখা যে পশ্চাৎগামী হয় সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে এটাকে কোন রেখা বলতেছি আমরা? পশ্চাৎগামী শ্রমের যোগান রেখা। কেন? মজুরির সাথে শ্রমের যোগানের সম্পর্ক ধনাত্মক, তাই মজুরি প্রথম দিকে যত বাড়ে শ্রমের যোগানও বাড়ে। এই জন্য শ্রমের যোগান রেখাটা প্রথম দিকে বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয়। এরপরে মজুরি যখন অতিরিক্ত হারে বৃদ্ধি পায় তখন শ্রমের যোগান না বেড়ে বরং আরও কমে যায়। এই জন্য পরবর্তীতে শ্রমের যোগান রেখাটা পশ্চাৎগামী হয়। এটাই হলো শ্রমের যোগান রেখার আকৃতি সম্পর্কে মন্তব্য। তাহলে আমরা আকৃতির এই রেখাটা আঁকবো আর এই বর্ণনাটা দিব। তো এই বর্ণনাটা তোমরা লিখে দিবা। আমি যা বলছি অর্থাৎ এটা দেখে দেখেই বলছি যে শেষের দিকে কি হয়, যখন মজুরি অতিরিক্ত হারে বৃদ্ধি পায় তখন শ্রমিকরা শ্রম না দিয়ে বিশ্রামকে প্রাধান্য দেয়। আর বিশ্রামের ইউটিলিটি কখনো টাকা দিয়ে পরিমাপ করা যায় না, তাই অধিক হারে মজুরি বৃদ্ধি পেলে শ্রমিকরা বিশ্রাম নেয়। এজন্য পরবর্তীতে শ্রমের যোগান না বেড়ে শ্রমের যোগান কমে যায়, তাই শ্রমের যোগান রেখাটা পশ্চাৎগামী হয়। তো এই ছিল আমাদের 1 নং কোশ্চেনের উত্তর। এবার আমরা 2 নং কোশ্চেন দেখি। বলছে যে ভারসাম্য মজুরির স্তর চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। তো আমরা চাহিদা রেখা এবং যোগান রেখার ভিত্তিতে যেভাবে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করছি, এক্স্যাক্টলি এখানেও শ্রমের চাহিদা এবং শ্রমের যোগান রেখার ভিত্তিতে আমরা ভারসাম্য মজুরির পরিমাণ নির্ণয় করব। ওইখানে চাহিদা রেখা যেভাবে আঁকছি এখানেও ঠিক একইভাবে আঁকবো, যোগান রেখাও একইভাবে আঁকবো এবং ভারসাম্যটা ব্যাখ্যা করব। তাহলে কিভাবে ব্যাখ্যা করা যায়? তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হবে, এই যে তালিকা দেওয়া আছে এই তালিকার ভিত্তিতে শ্রমের চাহিদা রেখা এবং শ্রমের যোগান রেখা একই চিত্রে আঁকতে হবে। তো এবার আমরা 2 নং কোশ্চেনের উত্তর করছি। কিন্তু তাহলে আমার শ্রমের চাহিদা রেখা এবং শ্রমের যোগান রেখা একই চিত্রে আঁকতে হবে। তো শ্রমের যোগান রেখা অলরেডি আঁকছি, তাই দ্বিতীয়বার আর আঁকছি না। তোমরা এইভাবেই প্রথমত শ্রমের যোগান রেখাটা আঁকবা, এরপরে এখানেই আমরা শ্রমের চাহিদা রেখাটাকে আঁকবো। কিভাবে এখানে এখন শ্রমের চাহিদা রেখাটাকে আঁকবো সেটা দেখব। আর একটার চিত্র আঁকার পরে সেখানে যদি আরও একটা চিত্র আঁকা হয় তাহলে বরং আঁকাটা আরও সহজ হয়। তাহলে শ্রমের যোগান রেখা আঁকছি, এখানে এখন চাহিদা রেখা আঁকবো। দেখো মজুরি যখন 100 তখন শ্রমের চাহিদা কত? 200। তাহলে মজুরি 100, শ্রমের চাহিদা তখন কত? এই যে 200। এটার নাম দিলাম কি? এটার নাম দিলাম ই। এরপরে মজুরি যখন 200 তখন শ্রমের চাহিদা কত? 150। তাহলে মজুরি 200,
শ্রমের চাহিদা 150। অলরেডি এখানে আমার বিন্দু আগে থেকেই দেওয়া আছে, এই যে এটা বিন্দু পেলাম, তাহলে প্রথম বিন্দু পাইলাম আমরা এটা, আর পরিবর্তিত বিন্দু পাইলাম আমরা এই যে বি বিন্দু আমার দেওয়া আছে এটা পাইলাম। এরপরে মজুরি যখন 300 তখন শ্রমের চাহিদা কত? 100। তাহলে মজুরি 300, শ্রমের চাহিদা হলো 100। এই যে শ্রমের চাহিদা বা যোগান, এইদিকে সব, এইদিকেই শ্রমের যোগান, এইদিকেই শ্রমের চাহিদা, তাহলে কত? 100। তাহলে এই যে বিন্দু পাইলাম আমরা এফ, এই বিন্দু দিলাম। এরপরে যখন 400 টাকা মজুরি তখন শ্রমের যোগান চাহিদা হলো 50। তো 400 টাকা মজুরি, শ্রমের চাহিদা হলো 50 একক। এই যে এখান থেকে এখানে 400 টাকা মজুরিতে শ্রমের চাহিদা হলো 50 একক। এই জায়গায় একটা বিন্দু, এটার নাম দিব কি? এটার নাম দিলাম জি বিন্দু। তাহলে আমরা শ্রমের চাহিদার জন্য প্রথমে ই, তারপরে বি, তারপরে এফ, তারপরে জি পাচ্ছি। তাহলে এই বিন্দুগুলো যোগ করে দিব, যে কোনো একদিক থেকে যোগ করে দিলেই হবে। এইটা হলো শ্রমের চাহিদা রেখা। আর এটা কি ছিল? এটা ছিল শ্রমের যোগান রেখা, এসএল এসএল, আর এটা হলো ডিএল। তো এই যে উদ্দীপকের আলোকে আমরা শ্রমের চাহিদা রেখা এবং যোগান রেখা একই চিত্রে আঁকবো। এবার জাস্ট বর্ণনা করব। তাহলে আমরা বর্ণনায় কি লিখব? যে বর্ণনায় চিত্রের ভূমি অক্ষে শ্রমের চাহিদা এবং শ্রমের যোগান দেখানো হয়েছে এবং লম্ব অক্ষে মজুরি দেখানো হয়েছে। উদ্দীপকের আলোকে প্রাপ্ত শ্রমের চাহিদা রেখা হলো ডিএল এবং শ্রমের যোগান রেখা হলো এসএল। কি বলবো? যে উদ্দীপকের আলোকে প্রাপ্ত শ্রমের চাহিদা রেখা হলো ডিএল এবং শ্রমের যোগান রেখা হলো এসএল। এই যে শ্রমের চাহিদা রেখা এবং যোগান রেখা পরস্পর কোন বিন্দুতে ছেদ করছে? এই যে বি বিন্দুতে ছেদ করছে, এই বি বিন্দুতে ছেদ করছে। তাহলে বি হলো ভারসাম্য বিন্দু। তাহলে কোনটা ভারসাম্য বিন্দু? এই যে ভারসাম্য বিন্দু, বি হলো ভারসাম্য বিন্দু। এই ভারসাম্য বিন্দু অনুযায়ী ভারসাম্য মজুরির পরিমাণ কত? যেহেতু এইদিকে মজুরি, এই ভারসাম্য মজুরির পরিমাণ হলো, ভারসাম্য মজুরি হলো 200 টাকা। আর ভারসাম্য শ্রমের চাহিদা বা শ্রমের যোগান বা এটাকে বলা হচ্ছে নিয়োগের পরিমাণ। তাহলে ভারসাম্য নিয়োগ কত? এই যে 150 জন শ্রমিক। ভারসাম্য নিয়োগের পরিমাণ 150 একক। এটাই হলো ভারসাম্য অবস্থা, ভারসাম্য মজুরি স্তর। এই চিত্রের সাহায্যে ব্যাখ্যা করলাম। তাহলে এই তালিকা থেকে আমরা চিত্র আঁকবো এবং বর্ণনা করব। তাহলে বর্ণনা কিভাবে করব? চিত্রের ভূমি অক্ষে শ্রমের চাহিদা এবং যোগানের পরিমাণ, লম্ব অক্ষে মজুরির পরিমাণ। উদ্দীপকের আলোকে প্রাপ্ত শ্রমের চাহিদা রেখা হলো ডিএল রেখা এবং শ্রমের যোগান রেখা হলো এসএল রেখা। এই শ্রমের চাহিদা রেখা এবং যোগান রেখা পরস্পর বি বিন্দুতে ছেদ করে, আমরা দেখতে পাচ্ছি। তাহলে বি বিন্দুতে শ্রমের চাহিদা এবং যোগান পরস্পর সমান হয়। তাহলে বি হলো ভারসাম্য বিন্দু। আর এই ভারসাম্য বিন্দু অনুযায়ী ভারসাম্য শ্রম মজুরি হলো 200 টাকা এবং ভারসাম্য নিয়োগের পরিমাণ হলো 150 একক। এটাই হলো এই চিত্রের ব্যাখ্যা। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা 3 নং কোশ্চেনে যাই। বলছে শ্রমের যোগান অপরিবর্তিত রেখে শ্রমের চাহিদা 50 একক বৃদ্ধি পেলে ভারসাম্যের কি পরিবর্তন হবে? তাহলে এবার আমার তালিকাটা একটু পরিবর্তন হবে, অর্থাৎ মজুরি টজুরি যা কিছু আছে সব কিছু অপরিবর্তিত থাকবে, শুধু প্রতি ক্ষেত্রে শ্রমের চাহিদাটা 50 একক করে বাড়বে। তাহলে শ্রমের চাহিদা কত ছিল এখানে? 200, তাহলে এটা হয়ে যাবে 250। এটা 150 ছিল, এটা তাহলে এখন হবে 200। এটা ছিল 100, এটা হয়ে যাবে 150। আর এটা ছিল 50, এটা হবে 100। তাহলে এটা হলো নতুন শ্রমের চাহিদা, নতুন শ্রমের চাহিদা। তাহলে এবার আমরা যদি এই প্রশ্নটার অ্যান্সার করি তাহলে এইটাকে আমার অবশ্যই আঁকতে হবে, অর্থাৎ এই ভারসাম্যটা তো অবশ্যই দেখাতে হবে। পূর্বের থিওরি অনুযায়ী বা পূর্বের তত্ত্ব অনুযায়ী আগে প্রাথমিক ভারসাম্য বিন্দু কোনটা সেটা আমাকে দেখাইতে হবে, যে প্রাথমিক ভারসাম্য বিন্দু বি এবং ভারসাম্য পরিমাণ হলো 150 একক বা নিয়োগের পরিমাণ। এইটার সাথে আমার কম্পেয়ার করতে হবে যে এইবার যদি প্রতি ক্ষেত্রে 50 একক করে বাড়ে, এর মানে হলো আগের তালিকা থেকে আমাকে এই চিত্রটা অবশ্যই আঁকতে হবে এবং ভারসাম্যটা ব্যাখ্যা করতে হবে। এরপরে শ্রমের যোগান অপরিবর্তিত থাকবে, সব কিছু অপরিবর্তিত থাকবে, শ্রমের চাহিদাটা বেড়ে যাবে। তাহলে শ্রমের এই কলামটা আমরা এখানে না করে এই কলামটা আমরা তার ডান দিকে করব আর কি, নতুন করে কলামটা তার ডান দিকে করব। তাহলে ডান দিকে নতুন শ্রমের চাহিদা বসাবো, এইগুলো তখন আর থাকবে না, নতুন শ্রমের চাহিদাটা আমরা নির্ণয় করব। সেই নতুন শ্রমের চাহিদাটা কি কি হবে? এই 250, 200, 150 আর 100। এবার এই চিত্রে এই নতুন করে শ্রমের চাহিদা রেখাটাকে আবার আঁকতে হবে। তাহলে এই যে নতুন শ্রমের যে চাহিদাগুলো পাইলাম এগুলো দিয়ে আমরা আরেকটা শ্রমের চাহিদা রেখা এই চিত্রে আঁকবো। তাহলে কিভাবে আঁকবো? যে মজুরি যখন 100 তখন শ্রমের চাহিদা 250,
তাহলে এবার এখানে আমার 200 পর্যন্ত আছে, এবার কিন্তু আমার 250 পর্যন্ত যাইতে হবে। তার মানে এই যে 250-এর একটা বিন্দু নিলাম এই জায়গায়, অর্থাৎ একটু বাড়ায় নিতে হবে, এই 250 পর্যন্ত নিলাম। তাহলে মজুরি 100, শ্রমের চাহিদা তখন কত? 250। তাহলে এইটা হলো নতুন বিন্দু, নাম দিলাম ই প্রাইম। মজুরি যখন 200 অর্থাৎ 200, তখন শ্রমের চাহিদাও 200, তাহলে 200-র ক্ষেত্রে শ্রমের চাহিদাও হলো 200। এটা হবে নতুন বিন্দু। এটার নাম কি দিব? এটার নাম দিলাম বি প্রাইম, যে কোনো নাম দিতে পারো, কোনো অসুবিধা নাই। এরপরে মজুরি যখন 300, অর্থাৎ মজুরি যখন 300, তখন শ্রমের চাহিদা কত? 150। মজুরি 300, শ্রমের চাহিদা হলো 150। তো 150 কোথায়? এই যে 150 হলো এখানে, এই যে 150, তাহলে এই বরাবর এখানে। এটার নাম দিলাম কি? এফ প্রাইম। এরপরে মজুরি যখন 400, অর্থাৎ 400 মজুরিতে শ্রমের চাহিদা কত? 100। মজুরি যখন 400, তখন শ্রমের চাহিদা হলো 100। 100 এই যেখানে, এখান থেকে আমরা এই যে এই জায়গায় একটা বিন্দু পেলাম, এটার নাম দিব কি? এটার নাম দিলাম আমরা জি প্রাইম। তাহলে বিন্দু পাইলাম ই প্রাইম, বি প্রাইম, এফ প্রাইম আর জি প্রাইম। তাহলে এই যে নতুন করে আমরা এই বিন্দুগুলোকে যোগ করব। তাহলে এটা হলো নতুন চাহিদা রেখা, এটা হলো নতুন চাহিদা রেখা ডিএল প্রাইম। তাহলে এখন দেখো তো, যোগান রেখা কিন্তু আগের মতোই আছে, শুধু শ্রমের চাহিদা রেখাটা চেঞ্জ হয়ে গেল। শ্রমের চাহিদা রেখা এখন নতুন করে এই যে এইটা হলো শ্রমের চাহিদা রেখা, ওই চিত্রে আমাকে আঁকতে হচ্ছে। তাহলে এখন শ্রমের যোগান রেখা আগের মতোই আছে, শুধু শ্রমের চাহিদা রেখাটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে এখন ভারসাম্য কোথায় হবে? তাহলে ভারসাম্য ওই যে দেখবো আমরা শ্রমের চাহিদা রেখার যোগান রেখা কোথায় ছেদ করছে। তাহলে শ্রমের চাহিদা রেখার যোগান রেখা কোথায় ছেদ করছে? এই যে এই বিন্দুটাতে ছেদ করছে। এটা হলো শ্রমের যোগান রেখা আর এটা হলো শ্রমের নতুন চাহিদা রেখা। এইটা হলো ভারসাম্য বিন্দু। এইটার নাম দিলাম আমরা কি দেব? ই নট নাম দিলাম। তাহলে এইটা হবে নতুন ভারসাম্য বিন্দু। তাহলে ভারসাম্য বিন্দু অনুযায়ী এই দিক থেকে আমরা এই দিকে রেখা টানবো, আর এই দিক থেকে এই দিকে একটা রেখা টানবো। এটাকে আমরা আইডিয়া করে ধরে নিব। তো এটা হলো 200, এটা হলো 300, তাহলে এর মাঝামাঝিতে আছে। তাহলে এটা কত হবে আসলে? তাহলে এটা হবে 250। আর এটা কত? এটা হলো 150, এটা হলো 200, তাহলে এটা কত হবে? এটা হবে প্রায় 175। এইভাবে আইডিয়া করেই ধরে নিব। এক্স্যাক্টলি না হলো, কম বেশি হলে, যদি এই দিকে বেশি আগায় থাকে তাহলে 180, যদি এই দিকে আগায় থাকে তাহলে 170 বা 160, এরকম। অর্থাৎ যেরকম দিকে পড়বে ঠিক এক্স্যাক্টলি সংখ্যাটাকে সেইভাবে ধরে নিব। তাহলে আমরা কি দেখলাম? যে শ্রমের বর্ণনা আগের মতোই। এরপরে লিখব কি? শ্রমের নতুন চাহিদা রেখা। শ্রমের নতুন চাহিদা রেখা কি? ডিএল প্রাইম, যা এসএল বা যোগান রেখাকে, যা যোগান রেখাকে কোন বিন্দুতে ছেদ করে? ই নট বিন্দুতে ছেদ করে, ই নট বিন্দুতে ছেদ করে। তাহলে এই যে ই নট হলো নতুন ভারসাম্য বিন্দু। তাহলে তাই নতুন ভারসাম্য মজুরি, নতুন ভারসাম্য মজুরি কত হলো? 250, এবং নিয়োগ হলো কত? নিয়োগ হলো 175। তাহলে দেখো তো ভারসাম্য কি পরিবর্তন হলো? আগে ভারসাম্য মজুরি ছিল 200 টাকা আর নিয়োগের পরিমাণ ছিল 150। তাহলে আগে ভারসাম্য মজুরি ছিল 200 টাকা আর নিয়োগ ছিল 150। এখন ভারসাম্য মজুরি স্তর হলো 250 টাকা, নিয়োগের পরিমাণ হলো 175। তাহলে আমরা কি দেখলাম? সব কিছু অপরিবর্তিত থেকে যদি শ্রমের চাহিদা বাড়ে তাহলে শ্রমের চাহিদা রেখা ডান দিকে স্থানান্তরিত হয় এবং নতুন ভারসাম্য বিন্দু নির্ধারিত হয়। সেই নতুন ভারসাম্য বিন্দু হলো ই নট। ই নট হবে নতুন ভারসাম্য বিন্দু। নতুন ভারসাম্য বিন্দু অনুযায়ী ভারসাম্য মজুরি 250 এবং ভারসাম্য নিয়োগের পরিমাণ হলো 175। তাই শ্রমের যোগান অপরিবর্তিত থেকে যদি শ্রমের চাহিদা বেড়ে যায় তাহলে পূর্বের তুলনায় মজুরিও বেড়ে যায় এবং নিয়োগের পরিমাণও বেড়ে যায়। তাহলে মজুরি কয় টাকা বাড়লো? মজুরি বাড়ছে হলো 50 টাকা আর নিয়োগ বাড়ছে 25 একক। তাহলে বর্ণনা কিভাবে করব? বর্ণনা হলো প্রথম ভারসাম্য ব্যাখ্যা করব আমরা আগের মতো, এই যে 2 নঙে যেভাবে ব্যাখ্যা করছি সেটা ব্যাখ্যা করব। এরপরে ওইটা ব্যাখ্যা করার পরের অংশ হলো এইভাবে ব্যাখ্যা করব যে এর পরবর্তীতে যখন
সব কিছু অপরিবর্তিত থাকে, শ্রমের চাহিদা 50 একক করে বেড়ে যায়, তখন শ্রমের নতুন চাহিদা রেখা হয় ডিএল প্রাইম বা DL1ও দিতে পারো। তাহলে শ্রমের নতুন চাহিদা রেখা হলো ডিএল প্রাইম। এই শ্রমের নতুন চাহিদা রেখা শ্রমের যোগান রেখাকে ইনট বিন্দুতে ছেদ করে। ইনট হলো নতুন ভারসাম্য বিন্দু। এই নতুন ভারসাম্য বিন্দু অনুযায়ী ভারসাম্য মজুরি নির্ধারিত হয় 250 এবং নিয়োগের পরিমাণ নির্ধারিত হয় 175। সুতরাং দেখা যায় মজুরি পূর্বের তুলনায় বৃদ্ধি পায় এবং শ্রম নিয়োগের পরিমাণও বেড়ে যায়। তাই শ্রমের যোগান অপরিবর্তিত থেকে যদি শ্রমের চাহিদা বেড়ে যায় তাহলে মজুরি এবং নিয়োগ দুটোই বৃদ্ধি পায়। এটি হলো পরিবর্তিত ভারসাম্য বা ভারসাম্যের ব্যাখ্যা। তো এইভাবে আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। তাহলে একই চিত্রে তখন আমরা কি করলাম, শ্রমের চাহিদা রেখা যোগান রেখা আঁকলাম, প্রাথমিক ভারসাম্য ব্যাখ্যা করলাম এবং এরপরে পরিবর্তিত রেখাটাও আমরা এখানে এঁকে ব্যাখ্যা করলাম। এভাবে আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। তো শ্রমের চাহিদা রেখা যেমন ডান দিকে স্থানান্তরিত হয়েছে, শ্রমের যোগানের পরিমাণ দেওয়া থাকতে পারে, শ্রমের যোগানের পরিমাণটাকেও কী করতে হবে, চেঞ্জ করতে হবে। যেটা দেওয়া থাকবে তার নতুন প্রেক্ষিতে নতুন শ্রমের যোগান রেখা আঁকতে হবে। তখন চাহিদা রেখাটা ফিক্স থাকবে, যোগান রেখাটা চেঞ্জ হবে। যোগান রেখাটা চেঞ্জ হলে যেখানে ছেদ করবে চাহিদা রেখাকে সেখানে হবে পরিবর্তিত ভারসাম্য। তো চাহিদা রেখার পরিবর্তনও দিতে পারে, যোগান রেখার পরিবর্তনও দিতে পারে। তো কখনো শ্রমের চাহিদা বেড়ে যায় ফ্যাক্টরি যখন বেশি বেশি হয়, আবার কখনো শ্রমের যোগান বেড়ে যায়, অর্থাৎ বাইরের দেশ থেকে ধরো হিউজ পরিমাণ মানুষ দেশে ফিরে আসলো কাজ না পেয়ে, তখন দেশেই কাজের চাপ বেড়ে যাবে। তো তখন দেশে শ্রমিক বা শ্রমের পরিমাণ বেড়ে যাবে, শ্রমের যোগান বেড়ে যাবে। তো শ্রমের যোগানও বেড়ে যাওয়ার প্রবণতা বলা থাকতে পারে। সেক্ষেত্রে নতুন করে শ্রমের যোগান রেখা আঁকে নতুন ভারসাম্য ব্যাখ্যা করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছ। আর্থিক মজুরি এবং প্রকৃত মজুরি বিষয়ক একটি সৃজনশীল সমাধান করব, যেটি তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। তো আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি। তো এখানে কি দেওয়া আছে দেখতে পাচ্ছি যে মিস্টার এক্স মজুরি পায়, শুধুমাত্র আর্থিক মজুরি, সেটা হলো 50,000 টাকা, এবং ওয়াই যে মজুরি পায় সেটা হলো 35,000 টাকা। তো মিস্টার এক্স শুধুমাত্র আর্থিক অর্থাৎ অর্থ হিসেবে মজুরি পায় 50,000 টাকা, কিন্তু মিস্টার ওয়াই অর্থ হিসেবে মজুরি পায় 35,000 টাকা, সেই সাথে সে অনেকগুলো সুযোগ সুবিধা পায়। কি কি পায়? সে বাড়ি ভাড়া পায়, চিকিৎসা ভাতা পায়, যাতায়াত খরচ পায় এবং মোবাইল খরচ পায়। তো বাড়ি ভাড়া পায় 10,000, চিকিৎসা খরচ পায় 5,000, যাতায়াত পায় 3,000, মোবাইল খরচ পায় 1,000 টাকা। তো এই সে অন্যান্য সুযোগ সুবিধাগুলো পায়। তো আমাদের প্রথম প্রশ্ন কি দেওয়া আছে? প্রথম প্রশ্ন বলছে যে মিস্টার ওয়াই এর প্রকৃত মজুরির পরিমাণ নির্ণয় করো। এরপরে দুজনের মজুরির মধ্যে কম্পেয়ার করতে বলছে যে এই দুজনের মজুরির মধ্যে কোনটি তুলনামূলকভাবে যে কোনটা বিশ্লেষণ করা বেটার, এই আর্থিক মজুরি না প্রকৃত মজুরি। তো মিস্টার এক্স এবং মিস্টার ওয়াই এর যে মজুরির কথাগুলো বলা আছে এর মধ্যে একজনের মজুরি হলো আর্থিক মজুরি, আরেকজনের মজুরি হলো প্রকৃত মজুরি। তো আমাদেরকে আগে আর্থিক মজুরি বিষয়টা কি আর প্রকৃত মজুরি বিষয়টা কি সেটা ভালোভাবে জানতে হবে। সেটা যদি জানি তাহলে তোমরা সহজেই এটার অ্যান্সার করতে পারবে, নিজেরাই করতে পারবে। তো প্রথমে আমরা আর্থিক মজুরি আর প্রকৃত মজুরি কি এটা জেনে নেই। তো আর্থিক মজুরি হলো যে শুধুমাত্র ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়, এই ডাব্লিউ হলো আর্থিক মজুরি। এটাকে কি বলতেছি আমরা? আর্থিক মজুরি। তো একজন কর্মজীবী মানুষ যখন শুধুমাত্র অর্থ হিসেবে যে মজুরিটা পায় সেটাকে বলা হচ্ছে আর্থিক মজুরি। তো ধরো আমি চাকরি করছি, 80,000 টাকা বেতন পাই মাসে, তো আর অন্য কোনো সুযোগ সুবিধা পাই না, তাহলে এটাই হলো আমার মজুরি এবং এটাকে বলা হচ্ছে শুধুমাত্র আর্থিক মজুরি। আর প্রকৃত মজুরি কি? প্রকৃত মজুরিকে প্রকাশ করা হয় W/P দ্বারা। প্রকৃত মজুরিকে প্রকাশ করা হয় W/P দ্বারা। তো আসলে এটাকে বলে প্রকৃত মজুরি, এটাকে সংক্ষেপে আমরা লিখি এইভাবে যে প্রকৃত মজুরি। তো প্রকৃত মজুরি আসলে কি? প্রকৃত মজুরি হলো যে আর্থিক মজুরি তো আমি একটা পাবোই, সেই সাথে অন্যান্য সুযোগ সুবিধাগুলো পাবো। তো আর্থিক মজুরি যেটা পাবো সেটার সাথে অন্যান্য সুযোগ সুবিধাগুলো যোগ করব। যোগ করার পরে ওই দেশের দাম স্তর দ্বারা, দ্রব্য সামগ্রীর যে দাম স্তর আছে সেই দাম স্তর দ্বারা ভাগ করব। ভাগ করলে আমি যেটা পাবো সেটাকে বলা হচ্ছে প্রকৃত মজুরি। তো নর্মালি এটাকে W/P দ্বারা প্রকাশ করা হয়। তবে প্রকৃত মজুরির সূত্র হলো কি সেটা আমরা একটু দেখে নিই। যে প্রকৃত মজুরি হলো W + AB / P। তো ডাব্লিউটা কি? ডাব্লিউটা হলো আর্থিক মজুরি, আর এবিটা কি? অন্যান্য সুযোগ সুবিধা,
আর পিটা হলো দাম স্তর, পি হলো দাম স্তর। তো এইটাকে বলা হচ্ছে প্রকৃত মজুরি। তাহলে প্রকৃত মজুরি নির্ণয় করতে গেলে আমার আর্থিক মজুরি লাগবে, সেই আর্থিক মজুরির সাথে অন্যান্য সুযোগ সুবিধাগুলো আমাদের যোগ করতে হবে, যোগ করে দেশের দাম স্তর দ্বারা ভাগ করতে হবে। সে ভাগ করলে আমরা এক্স্যাক্টলি প্রকৃত মজুরি পাবো। তো প্রকৃত মজুরিটাই হলো আসলে ক্রয় ক্ষমতা। প্রকৃত মজুরিটাকেই বলা হয় এক প্রকার ক্রয় ক্ষমতা। একজন ব্যক্তি তার আয় দ্বারা তার ক্রয় ক্ষমতা কতটুকু সেটা প্রকাশ পায় প্রকৃত মজুরি দ্বারা। তাহলে প্রকৃত মজুরিটাকেই আমরা কিন্তু ক্রয় ক্ষমতাও বলতে পারি। তো আর্থিক মজুরির ক্ষেত্রে ক্রয় ক্ষমতা যদি বের করি তাকেও আমরা W/P দ্বারা ভাগ করতে পারি এবং এই দুটো আমরা কম্পেয়ার করতে পারি। তো এটাকে আমরা W/P0 বা W0/P0 দ্বারা প্রকাশ করতে পারি, আর এটাকে W/P দ্বারা প্রকাশ করতে পারি। এখান থেকে যদি আমরা ক্রয় ক্ষমতা বের করতে পারি, ক্রয় ক্ষমতা আমরা কম্পেয়ার করতে পারি, অর্থাৎ একজন মজুরির সাথে আরেকজনের মজুরির ক্রয় ক্ষমতা দিয়েও আমরা পরিমাপ করতে পারি। তো এটা আমরা পরে যাচ্ছি। আমরা প্রথমত আর্থিক মজুরি আর প্রকৃত মজুরিটাই শুধু বোঝার চেষ্টা করি। তাহলে আর্থিক মজুরি কি বুঝলাম, যে শুধুমাত্র অর্থ হিসেবে যে টাকাটা পাবে সেটাকে বলা হচ্ছে আর্থিক মজুরি। আর প্রকৃত মজুরি কীভাবে, যে আর্থিক মজুরির সাথে অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো পাবে সেগুলো যোগ করব, যোগ করার পরে ওই দেশের দ্রব্য সামগ্রীর দাম স্তর দ্বারা ভাগ করব, তাহলে আমরা প্রকৃত মজুরি পেয়ে যাব। তো আমাদের প্রথম প্রশ্নে কি বলছে, আমাদের প্রথম প্রশ্ন বলছে যে মিস্টার ওয়াই এর প্রকৃত মজুরি নির্ণয় করো। তাহলে আমরা প্রকৃত মজুরি নির্ণয় করি। তাহলে আমরা মিস্টার ওয়াই এর প্রকৃত মজুরি নির্ণয় করি। তাহলে আমাদের প্রথম প্রশ্নের উত্তর যে মিস্টার ওয়াই এর কি নির্ণয় করতেছি, আমরা প্রকৃত মজুরি নির্ণয় করতেছি। প্রকৃত মজুরি নির্ণয়। আচ্ছা, প্রকৃত মজুরি নির্ণয় করার আগে আমরা দেখি সে আর্থিক মজুরি কত পায়। সে আর্থিক মজুরি W সমান কত পায়, সে আর্থিক মজুরি হিসেবে পায় 35,000 টাকা। আচ্ছা, এরপরে সে কি পায়, অন্যান্য সুযোগ সুবিধা, অর্থাৎ অন্যান্য সুযোগ সুবিধাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, অন্যান্য সুযোগ সুবিধা। এটাকে আমরা সাধারণত AB দ্বারা প্রকাশ করি। তাহলে ABর মধ্যে কি কি আছে, বাড়ি ভাড়া, তাহলে এগুলো আমরা তুলব। বাড়ি ভাড়া কত, বাড়ি ভাড়া হলো 10,000। এরপরে চিকিৎসা সুবিধা কত পায়, বা চিকিৎসা ভাতা কত পায়, 5,000। এরপরে যাতায়াত ভাতা পায়, যাতায়াত ভাতা কত, যাতায়াত ভাতা হলো 3,000। এরপরে মোবাইল খরচ পায় কত, 1,000 টাকা। তাহলে অতএব AB কত, AB হবে, এগুলো আমার সব কি করতে হবে, যোগ করতে হবে। 10,000 যোগ 5,000 যোগ 3,000 যোগ 1,000, তাহলে 10 × 5 = 15, 3 × 18, আর একে 19,000 টাকা। তো এইটা হলো অন্যান্য সুযোগ সুবিধা। তাহলে অতএব প্রকৃত মজুরি, কার প্রকৃত মজুরি নির্ণয় করতেছি আমরা, মিস্টার ওয়াই এর প্রকৃত মজুরি। তাহলে মিস্টার ওয়াই এর প্রকৃত মজুরি নির্ণয়ের ফর্মুলা কি, আমরা কি জানি, যে W + AB / P। তাহলে এখানে আমরা আরও একটা জিনিস লিখি নাই, সেটা হলো দাম স্তর। দাম স্তর P কত দেওয়া আছে, দাম স্তর P দেওয়া আছে 100। তাহলে আমরা দেখি এখন নির্ণয় করি। তাহলে W কত দেওয়া আছে, W দেওয়া আছে 35,000, আর এটা আমরা কত পাইলাম, এটা পাইলাম 19,000, আর 100 হলো দাম স্তর, মান বসাই দিলাম। তাহলে কত হবে, 35 × 45, আর 9 কত হয়, 54। তাহলে এটা হলো 54,000 ভাগ 100। তাহলে আমরা যদি ভাগ করি তাহলে কি পাবো, 540। এটাই হলো মিস্টার ওয়াই এর প্রকৃত মজুরি। এভাবে আমরা নির্ণয় করব। তাহলে প্রকৃত মজুরি নির্ণয় করার ফর্মুলা কি, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এটাও কিন্তু MCQ আসে, W + AB / P, অথবা তুমি লিখতে পারো আর্থিক মজুরি প্লাস অন্যান্য সুযোগ সুবিধা ভাগ দাম স্তর, বাংলাও লেখা থাকতে পারে। তো বাংলাও অনেক সময় আসতে পারে, আর্থিক মজুরি অন্যান্য সুযোগ সুবিধার যোগফলকে যদি দাম স্তর দ্বারা ভাগ করা হয় তাহলে আমরা প্রকৃত মজুরি পাই। তো এইভাবে আমাদেরকে ডান পাশে তথ্যগুলো লিখে এই সূত্র প্রয়োগ করে আমরা প্রকৃত মজুরি নির্ণয় করব। তো এটা ছিল মিস্টার ওয়াই এর প্রকৃত মজুরি।
তো এবার পরের প্রশ্ন কি বলছে যে মিস্টার এক্স এবং মিস্টার ওয়াই এর যে মজুরি, এই মজুরির ক্ষেত্রে তুমি যদি বিশ্লেষণ করো, অর্থনৈতিকভাবে যদি বিশ্লেষণ করো, তাহলে কোনটি অধিক উপযোগী, অর্থাৎ কোনটা বেটার? তাহলে তোমাদের কি মনে হয় যে কোনটা বেটার, আর্থিক মজুরি নাকি প্রকৃত মজুরি? তা আসলে প্রকৃত মজুরি বেটার, এটাই তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে। জাস্ট এখানে অঙ্ক করার কিছু নেই, এটা থিওরিটিক্যালি ব্যাখ্যা করতে হবে, জাস্ট বুঝাইতে হবে। তো সেটা কি, যে অর্থ হিসেবে যদি মজুরি পায় তাহলে সেটাকে বলা হচ্ছে আর্থিক মজুরি। আর আর্থিক মজুরির সাথে যদি অন্যান্য সুযোগ সুবিধা পায় তাহলে সেটাকে আমরা বলি প্রকৃত মজুরি। যদি দাম স্তর দেওয়া না থাকে তাহলে এই আর্থিক মজুরি আর অন্যান্য সুযোগ সুবিধার যোগফলটাই হলো প্রকৃত মজুরি। আর যদি দাম স্তর দেওয়া থাকে তাহলে সেই দাম স্তর দিয়ে ভাগ করব, ভাগ করলে এক্স্যাক্টলি এটাকে বলা হচ্ছে প্রকৃত মজুরি। তো দাম স্তর দেওয়া না থাকলে ভাগ করার প্রয়োজন নাই, শুধু আর্থিক মজুরি আর অন্যান্য সুযোগ সুবিধাগুলো যোগ করলে আমরা প্রকৃত মজুরি পেয়ে যাব। তো আমরা যদি দেখি যে মিস্টার এক্সের ক্ষেত্রে মিস্টার এক্স কত টাকা মজুরি পেয়েছে? 50,000 টাকা। আর মিস্টার ওয়াই কত টাকা পেল অন্যান্য সুযোগ সুবিধা সহ পেল 5,900 টাকা। আমরা যদি দুইজনের ক্রয় ক্ষমতা নির্ণয় করি তাহলে দুইজনের ক্রয় ক্ষমতা, এক্সের যদি ক্রয় ক্ষমতা নির্ণয় করি তাহলে আমরা কি করব, এই 50,000কে দাম স্তর দ্বারা ভাগ করব, 1 2 কাটা, তাহলে এটা হচ্ছে 500। আর ওয়াই এর ক্রয় ক্ষমতা বা ওয়াই এর প্রকৃত মজুরি যদি নির্ণয় করি তাহলে কত হবে, এটা হলো, তাহলে এটা যদি নির্ণয় করি তাহলে এখানে হবে 100 দ্বারা ভাগ করি, তাহলে 540। তাহলে দেখো মিস্টার এক্সের ক্রয় ক্ষমতা, তা আমরা টাকাকে যদি দাম স্তর দ্বারা ভাগ করি তাহলে তার ক্রয় ক্ষমতা পরিমাপ করতে পারি। ধরো আমার কাছে 100 টাকা আছে, একটা দ্রব্যের দাম যদি 20 টাকা হয় তাহলে আমি কয়টা কিনতে পারবো? 5টা। আরেকজনের কাছে 120 টাকা আছে, তাহলে সে কয়টা কিনতে পারবে? সে কিনতে পারবে 6টা। তাহলে যার কাছে টাকা বেশি সে বেশি কিনতে পারবে। এখন দেখো দুজনের মজুরি, এর মজুরি ছিল 50,000 টাকা এক্সের, আর ওয়াই এর মজুরি হলো 54,000 টাকা, এই তো 54,000 টাকা। ওকে, এখন দেখো এরও মজুরি বেড়ে গেল, কত বাড়লো? এর মজুরি 10 গুণ হলো, এইটা হয়ে গেল। ঠিক আছে, যে 50,000 থেকে একক দশক শতক হাজার অযুত লক্ষ 5 লক্ষ টাকা হলো, আর এরও 10 গুণ বাড়লো, দুইজনেরই মজুরি 10 গুণ বেড়ে গেল। এখন দাম স্তরও 10 গুণ বাড়লো, দাম স্তর কত ছিল? 100 ছিল, তাহলে দাম স্তরও বেড়ে 1000 হলো। দুজনেরই মজুরি 10 গুণ বাড়লো, এর মজুরি বেড়ে 5 লক্ষ হলো, এর মজুরি বেড়ে 5,40,000 হলো। দুইজনের সমান হারে মজুরি বাড়লো, যার যত ছিল 10 গুণ বেড়ে গেল। সেই সাথে দ্রব্য সামগ্রীর দাম স্তরও 10 গুণ বেড়ে গেল। দেখো তো দুইজনের ক্রয় ক্ষমতার কি কোনো পরিবর্তন হয়েছে কি না? এর মজুরি আগে ছিল 50,000, এখন হয়ে গেছে 5 লক্ষ টাকা। এর মজুরি ছিল 54,000, এর মজুরি এখন বেড়ে হয়ে গেছে 5,40,000। আগে দ্রব্য সামগ্রীর দাম স্তর ছিল 100 টাকা, আর এখন দ্রব্য সামগ্রীর দাম স্তর হলো 1000। তাহলে এখন আমরা তাদের ক্রয় ক্ষমতা পরিমাপ করি, দেখি কত পাই। 1 2 3, 1 2 3, তাহলে দেখো 540। এইটারও যদি ক্রয় ক্ষমতা পরিমাপ করি তাহলে কত পাবো? দেখো 500। মজুরি 10 গুণ বেড়ে গেছে, কিন্তু ক্রয় ক্ষমতার কোনো পরিবর্তন হয়নি। কেন হয়নি? তো মজুরি যেমন 10 গুণ বাড়ছে, দ্রব্য সামগ্রীর দাম স্তরও 10 গুণ বাড়ছে। আমার আগে 100 টাকা আয় ছিল, দ্রব্যের দাম ছিল 20 টাকা, তখন আমি 5টা কিনতে পারতাম। আমার আয় বেড়ে 200 টাকা হলো, কিন্তু ওই দ্রব্যটার দামও বেড়ে 40 টাকা হলো। তাহলে এখন আয় কিন্তু আমার দ্বিগুণ হয়ে গেল, 100 থেকে 200 টাকা হলো, কিন্তু দ্রব্য সামগ্রীর দাম স্তরও বেড়ে 20 টাকা থেকে 40 টাকা হয়ে গেল। এখন আমি কয়টা কিনতে পারবো? আগে 100 টাকা দিয়ে 5টা কিনতে পারতাম, 20 টাকা দাম ছিল। এখন আমার আয় 200 টাকা, জিনিসের দামও বেড়ে 40 টাকা হয়ে গেছে, এখনও আমি ওই 5টাই কিনতে পারবো। তাহলে এই যে অর্থ দিয়ে যে মজুরি বাড়লো, বাড়ার ফলে আমার কি ক্রয় ক্ষমতার কোনো পরিবর্তন হয়েছে? হয় নাই। আমি আগেও 5টা কিনতে পারতাম, এখনও 5টা কিনতে পারতেছি। এক্স্যাক্টলি তাই অর্থ হিসেবে বা আর্থিক মজুরি একটা মানুষের 10 গুণ বেড়ে গেল, দাম স্তরও সমান হারে বেড়ে গেল, তাদের কারো ক্রয় ক্ষমতার কোনো পরিবর্তন হয়নি। তো এই জন্য আর্থিক মজুরির চেয়ে
প্রকৃত মজুরি অর্থনৈতিকভাবে বিশ্লেষণ করা হলো সবচেয়ে বেটার। অর্থ হিসেবে মজুরি বাড়তেই পারে, তো সেই সাথে যদি দামি স্তরও বাড়ে তাহলে একজন মানুষের ক্রয় ক্ষমতার কোনো পরিবর্তন হয় না, বরং দামি স্তর যদি মজুরির চেয়ে বেশি বেড়ে যায় তাহলে ক্রয় ক্ষমতা না বেড়ে ক্রয় ক্ষমতা বরং কমে যায়। আর প্রকৃত মজুরিটা ক্রয় ক্ষমতাকে নির্দেশ করে। এজন্য আর্থিক মজুরি পরিমাপ না করে প্রকৃত মজুরি পরিমাপ করাই হলো উত্তম। প্রকৃত মজুরি দ্বারা আমরা ক্রয় ক্ষমতা পরিমাপ করতে পারি। একজন মানুষের অর্থ হিসেবে অর্থাৎ আর্থিক মজুরি অনেক বেশি বাড়তে পারে, সেই সাথে যদি দ্রব্য সামগ্রীর দাম স্তরও বাড়ে তাহলে তার ক্রয় ক্ষমতা না বেড়ে বরং আরও কমে যেতে পারে, অথবা ক্রয় ক্ষমতা অপরিবর্তিতও থাকতে পারে। তাই আর্থিক মজুরি দিয়ে কখনো ক্রয় ক্ষমতা পরিমাপ করা যায় না বা জীবনযাত্রার মান পরিমাপ করা যায় না। যে আসলে তার প্রকৃত আয় বাড়ছে না বাড়ে নাই এটা কখনো প্রকাশ করা যায় না বা পরিমাপ করা যায় না। তো আর্থিক মজুরি দিয়ে প্রকৃত আয়টাকে পরিমাপ করা যায় না বা ক্রয় ক্ষমতাকে পরিমাপ করা যায় না। তো প্রকৃত মজুরি দিয়েই কেবল প্রকৃত আয় বা ক্রয় ক্ষমতাকে পরিমাপ করা যায়। তাই আর্থিকভাবে মজুরি বা আর্থিক মজুরি বেড়ে গেলে যদি দাম স্তরও বাড়ে তাহলে ক্রয় ক্ষমতার পরিবর্তন নাও হতে পারে। আর্থিক মজুরির চেয়ে যদি দাম স্তর বেশি বেড়ে যায় তাহলে ক্রয় ক্ষমতা না বেড়ে বরং ক্রয় ক্ষমতা আরও কমে যেতে পারে। তাই শুধু অর্থ হিসেবে যদি মজুরি বাড়ে তাহলে মানুষের জীবনযাত্রার মান পরিবর্তন হবে বা প্রকৃত আয় বেড়ে গেছে সেটা কখনো পরিমাপ করা সম্ভব হয় না। তাই আর্থিক মজুরির চেয়ে প্রকৃত মজুরি পরিমাপ করাই অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বা অর্থনৈতিকভাবে সবচেয়ে বেশি যৌক্তিক। তো এই যে অ্যানালাইসিসগুলো এগুলোই তোমাকে সাজিয়ে ব্যাখ্যা করতে হবে। তো যে যেরকম বুঝছ সে সেরকমভাবেই এটাকে এক্সপ্লেইন করবে, নিজের মতো করে নিজের মনের মতো করে এক্সপ্লেইন করবে, কোনো অসুবিধা নাই। এটা ব্যাখ্যামূলক প্রশ্ন, এটা যে যতই লিখুক না কেন যদি কেউ অনেক সুন্দরভাবে লিখতে পারে এক্সপ্লেইন করতে পারে তাহলে সে 4-এ 4 পাবে, আর গতানুগতিক সবাই অ্যাভারেজে 3ই পাবে। তো আমি যে বিষয়টা বলছি সেটাই শুধুমাত্র ব্যাখ্যা করতে হবে। তো আর্থিক মজুরি কি? শুধু অর্থ হিসেবে যে মজুরি পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে আর্থিক মজুরি। আর আর্থিক মজুরির সাথে অন্যান্য সুযোগ সুবিধা যুক্ত করে দাম স্তর দ্বারা যদি ভাগ করি তাহলে সেটা হয় প্রকৃত মজুরি। তো প্রকৃত মজুরি একজন মানুষের ক্রয় ক্ষমতাকে নির্দেশ করে, আর্থিক মজুরি একজন মানুষের ক্রয় ক্ষমতাকে নির্দেশ করে না। তো অর্থ হিসেবে যদি মজুরি বাড়ে এবং সেই সাথে যদি দাম স্তরও বাড়ে তাহলে যার অর্থ হিসেবে মজুরি বাড়লো অর্থাৎ শুধু আর্থিক মজুরি বাড়লো সেই সাথে দাম স্তরও যদি বাড়ে তাহলে তার ক্রয় ক্ষমতার পরিবর্তন নাও হতে পারে বরং ক্রয় ক্ষমতা হ্রাস পেতে পারে। অর্থ হিসেবে যখন মজুরি বেড়ে যায় বা আর্থিক মজুরি যখন পরিমাপ করি তখন তার দ্বারা ক্রয় ক্ষমতাকে পরিমাপ করা যায় না বা প্রকৃত আয়টাকে পরিমাপ করা যায় না। যখন আমরা প্রকৃত মজুরি পরিমাপ করি সেক্ষেত্রে আর্থিক মজুরির সাথে অন্যান্য সুযোগ সুবিধা যোগ করে দাম স্তর দ্বারা ভাগ করি। এই দাম স্তরের দ্বারা ভাগ করার ফলে ওই ব্যক্তির প্রকৃত আয় বা তার ক্রয় ক্ষমতাকে পরিমাপ করতে পারি বা তার ক্রয় ক্ষমতাটাকে নির্দেশ করে। তাই অর্থ হিসেবে যখন মজুরি বাড়ে তখন তার ক্রয় ক্ষমতা বাড়লো না কমলো সেটা আমরা পরিমাপ করতে পারি না। তাই আর্থিক মজুরি না পরিমাপ করে যদি আমরা প্রকৃত মজুরি পরিমাপ করি তাহলে দাম স্তরের সাথে আর্থিক মজুরি বাড়ার ফলে ক্রয় ক্ষমতার কি পরিবর্তন হলো সেটা আমরা বুঝতে পারি। ক্রয় ক্ষমতা বাড়লো না ক্রয় ক্ষমতা হ্রাস পেল সেটা পরিমাপ করা যায় একমাত্র প্রকৃত মজুরির মাধ্যমে। তাই আর্থিক মজুরি বাড়লেও একজন মানুষের ক্রয় ক্ষমতা নাও বাড়তে পারে, বরং আর্থিক মজুরি যতটুকু বাড়ে দাম স্তর তার চেয়ে যদি বেশি বাড়ে তখন ক্রয় ক্ষমতা বরং হ্রাস পেতে পারে। তো সেটা আর্থিক মজুরি দ্বারা কখনোই পরিমাপ করা সম্ভব হয় না, সেটা পরিমাপ করা সম্ভব হয় কেবলমাত্র প্রকৃত মজুরি দ্বারা। তাহলে প্রকৃত মজুরি দ্বারা ক্রয় ক্ষমতা বা প্রকৃত আয় বা একজন মানুষের জীবনযাত্রার মানের কি পরিবর্তন হলো সেটা নির্ণয় করা যায়। কার মাধ্যমে? প্রকৃত মজুরির মাধ্যমে, যেটা আর্থিক মজুরি দ্বারা পরিমাপ করা কখনো সম্ভব হয় না। তাই আর্থিক মজুরি নয় প্রকৃত মজুরি অর্থনৈতিকভাবে বিশ্লেষণ করা সবচেয়ে বেশি যৌক্তিক। তাই আমরা কোনো কিছু যদি পরিমাপ করতে চাই, ক্রয় ক্ষমতা পরিমাপ করতে চাই বা প্রকৃত আয় যদি পরিমাপ করতে চাই, জীবনযাত্রার মান যদি পরিমাপ করতে চাই তাহলে আমাকে প্রকৃত মজুরি দ্বারাই পরিমাপ করতে হবে, যেটা আর্থিক মজুরি দ্বারা কখনোই প্রকাশ করা সম্ভব হয় না। সুতরাং আর্থিক মজুরি নয় প্রকৃত মজুরি তুলনামূলক বেটার।
এভাবে আমরা এটাকে এক্সপ্লেন করব। তো আবার কখনো থাকতে পারে আর্থিক মজুরি আর প্রকৃত মজুরির মধ্যে পার্থক্য বিশ্লেষণ করো। তো এই যে আর্থিক মজুরি শুধু অর্থ হিসেবে যা পাই, আর প্রকৃত মজুরির সাথে অন্যান্য সুযোগ সুবিধা থাকে। আর্থিক মজুরি শুধু অর্থ দ্বারাই প্রকাশ করা হয়, আর প্রকৃত মজুরিকে দাম স্তর দ্বারা ভাগ করে পরিমাপ করা হয়। আর্থিক মজুরি দ্বারা ক্রয় ক্ষমতা পরিমাপ করা যায় না, প্রকৃত মজুরি দ্বারা একজন মানুষের ক্রয় ক্ষমতাকে পরিমাপ করা যায়। আর্থিক মজুরি দ্বারা প্রকৃত আয়টাকে বিশ্লেষণ করা যায় না, প্রকৃত মজুরি দ্বারা একজন মানুষের প্রকৃত আয়কে বিশ্লেষণ করা যায়। আর্থিক মজুরির মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান পরিমাপ করা সম্ভব হয় না, প্রকৃত মজুরির মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান পরিমাপ করা সম্ভব হয়। আর্থিক মজুরি যদি বাড়ে তাহলে ক্রয় ক্ষমতা বাড়লো না নাকি ক্রয় ক্ষমতা হ্রাস পেল বা জীবনযাত্রার মান কি বৃদ্ধি পেল কি না তা পরিমাপ করা সম্ভব হয় না। প্রকৃত মজুরি যদি পরিমাপ করি তাহলে আর্থিক মজুরি বৃদ্ধির সাথে দাম স্তর দ্বারা ভাগ করে আমরা প্রকৃত ক্রয় ক্ষমতা নির্ণয় করতে পারি। আর্থিক মজুরি বৃদ্ধির দ্বারা জীবনযাত্রার মান পরিবর্তন হলো কিনা সেটা বিশ্লেষণ করতে পারি। এগুলোই হলো আর্থিক মজুরি আর প্রকৃত মজুরির মধ্যে পার্থক্য। তো আজকে এই পর্যন্তই। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাবে। তোমাদের নতুন কোনো কিছু যদি জানার আগ্রহ থাকে তাহলে সেই কমেন্ট বক্সে লিখে পাঠাবে, আমরা তোমাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব পরবর্তী কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।